আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সাধারণ গণিতের 13 নম্বর অধ্যায়ের উপরে তৃতীয় লেকচার অনুষ্ঠিত হবে। এর আগে এই অধ্যায়ের উপরে আমাদের দুটা লেকচার হয়েছে এবং সেই দুটা লেকচারে আমরা কি করছি 13.1-এর উদাহরণ সহ অধ্যায়ের বেশ কিছু ম্যাথ করছি। তো আমরা আজকে তারপর থেকে ম্যাথগুলো করব। তো আমাদের এই 14 নম্বর ম্যাথটা হোমওয়ার্ক দেওয়া ছিল, আশা করি এটা সবাই করতে পেরেছো কি পারো নাই বলো তো? এটা এইচডব্লিউ ছিল, পারছিলা? করে দেবো, বলো। এইচডব্লিউ এটা সহজ ছিল। একটি সমান্তর ধারা 16তম পদ -20 হলে 31টি পদের সমষ্টি কত? এর আগে যে 13 নম্বর অঙ্ক ছিল, 13 এবং 14 নম্বর সেম ছিল। আসলে আমরা 15 নম্বর অঙ্ক থেকে আমাদের ক্লাসটা শুরু করি। তো 15 নম্বর অঙ্কটার দিকে কি বলতেছে খেয়াল করো। বলতেছে যে এই ধারাটির n সংখ্যক পদের যোগফল যদি -144 হয় তাহলে n এর মান নির্ণয় করো। তার মানে এই যে একটা ধারা, এই ধারার n সংখ্যক পদের যোগফল এত। তাই আমাকে প্রথমে দেখতে হবে ধারাটা সমান্তর ধারা নাকি অন্য কোনো ধারা। তো দেখো এখানে 9 থেকে যখন 7-এ যাচ্ছে কমতেছে হচ্ছে 2, মানে আর এখান থেকে এখানে যখন যাচ্ছে কমতেছে 2, মানে 2 করে কমতেছে। তার মানে কি এটা সমান্তর ধারা হওয়ার একটা চান্স আছে, অবশ্যই সমান্তর ধারা, কারণ কি অন্তর সমান। তাহলে আমাদের প্রথম কাজ হবে আমরা সলিউশন লিখে ফেলবো, তারপরে এই ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তরকে আমাদের বের করে ফেলতে হবে। কারণ আমরা জানি আমাদের যে n সংখ্যক পদের যোগফলের সূত্র আছে, আমরা সূত্রটা দেখি সেটা হচ্ছে যে n/2 × 2a প্লাস n-1 ইন্টু ডি, n-1 ইন্টু ডি। এই সূত্রের মধ্যে তাকায় তুমি দেখবা যে এই সূত্রে এ এবং বি ছাড়া আর কোনো কি নেই, আর কোনো চলক নেই। তাহলে এ আর ডি এর মান বের করলেই কাজ শেষ। তাহলে আমাদের এই আগে এ আর ডি এর মান যদি বের করতে পারি তাহলে এই মানগুলো এখানে বসাই দিলেই আমাদের যা চাচ্ছে তা বের হয়ে আসবে। তাহলে দেখো এখানে ধারাটা দেখো, বলো এখানে ধারাটির প্রথম পদ কত? এখানে হ্যাঁ, এখানে ধারাটির প্রথম পদ সেটা হচ্ছে 9 এবং সাধারণ অন্তর আচ্ছা, প্রথম পদকে তো আমরা এ দ্বারা প্রকাশ করি, তাহলে ওইটা এটা লিখে নিলে আমাদের জন্য ভালো। তাহলে আমরা কি করব, আগে এটা লিখে নেব। প্রথম পদ a = 9 আর সাধারণ অন্তর d = পূর্বপদ, যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ। মনে করো প্রথম পদ নিলে তো পূর্বপদ কত তুমি বুঝতে পারবে না, তো প্রথম পদ বাদে যে কোনো পদ নিতে হবে। তাহলে মনে করো 7 নিলাম, যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ, তাহলে আসলে হচ্ছে -2। তার মানে সাধারণ অন্তর হচ্ছে -2। আচ্ছা, এবার দেখো, এবার আমাদের বলতেছে ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল হচ্ছে হ্যাঁ বলো। আমরা এখন ওই যে 13.1 করাতেছি, আমাদের 13.1-এর উপরে এর আগে 2টা ক্লাস হয়েছে, এটা আমাদের তৃতীয় ক্লাস। 2টা ক্লাস ইউটিউবে আপলোড করা আছে, ঠিক আছে? বেসিক শেষ বলতে হ্যাঁ, এই অধ্যায় মাত্র 2টা সূত্র আর কি। এই অধ্যায় 13.1-এ মাত্র 2টা সূত্র দিয়ে অধ্যায়টা শেষ হয়ে যাবে। আমি খুব সুন্দর এখন থেকে রেগুলার এর কাছে আসব ইনশাআল্লাহ। তুমি একটা কাজ করতে হবে, আগে 2টা লেকচার করতে হবে, তাহলে তুমি মনে করো এই লেকচারটা ভালো বুঝতে পারবা। ক্লাসে থাকো ঠিক আছে, কিন্তু ওই 1 নম্বর লেকচার আর 2 নম্বর লেকচার করবা, আর ক্লাস শেষে আমাকে একটু নক দিও, ঠিক আছে? তোমাকে আমি প্রসেসটা বলে দিব না কিভাবে ক্লাস করলে সবচেয়ে ভালো বেনিফিট পাবা। আচ্ছা, এটা গেল আমাদের প্রথম পদের সাধারণ অন্তর। এবার দেখো আমাদের বলতেছে n সংখ্যক পদের যোগফল হচ্ছে -144। খুবই ভালো কথা। তাহলে বলতেছে n এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা কি জানি n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এটা। আর তাহলে আমরা জানি, এখন লিখবা যে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি কত তুমি তো জানোই, তাই না? এই যে এটা, তাহলে এটা এখান থেকে কপি করা যায়। আচ্ছা দেখো, আমরা তো n সংখ্যক পদের সমষ্টি এখান থেকে জানি, যে এতটুকু এটা। তাহলে এটা এখানে বসাই দিই, মনে করো এই যে n সংখ্যক পদের সমষ্টি এখানে বসাই দিলাম। কিন্তু দেখো এখানে প্রশ্ন মতে কি n সংখ্যক পদের সমষ্টি কত? -144 না? তাহলে n সংখ্যক পদের সমষ্টির জায়গায় তুমি কি -144 বসাইতে পারবা? অবশ্যই পারবা। বোঝো ব্যাপারটা। আমাদের প্রশ্নে বলা আছে n সংখ্যক পদের যোগফল -144, আর আমরা ধরে নিলাম n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি হচ্ছে এই Sn = এত। তাহলে কি আমরা Sn এর মান 144 ধরতে পারবো না? বলো তো, পারবো। আচ্ছা, সেজন্য Sn এর মান ধরলাম 144, আর এখানে n/2 ছিল, আর a এর মান দেখো তুমি জানো, a এর মান তুমি জানো হচ্ছে 9। আচ্ছা, প্লাস n এর মান তো আমরা বের করবো, কারণ আমাদের বলছে n এর মান নির্ণয় করো। তাহলে n-1 ইন্টু d এর মান দেখো আছে -2।
তাহলে এখানে দেখো এই সমীকরণটার মধ্যে n ছাড়া আর কোনো চলক নাই, তাহলে একটা চলক একটা সমীকরণ সমাধান আমরা করতে পারবো। যতগুলো চলক সমাধান করতে আমাদের ততগুলো সমীকরণ লাগে, আমরা এটা জানি। তো আসো এটা সমাধান করে ফেলি। তাহলে প্রথম কাজ হবে কি, প্রথম কাজ হবে এই দুইকে এই সাইডে গুণ করে দেওয়া। এই দুইকে এই সাইডে গুণ করলে কত আসে বলো তো, কত আসে? 144 ইন্টু 2 কত আসে? 100, হাতে ক্যালকুলেটর নেই, আসে হচ্ছে -288, 288। আর n ইন্টু, আর ভিতরে গুণগুলো করে দিই, 2 আর 9 গুণ করলে হয় হচ্ছে 18, 9 দুগুণে 18 প্লাস -2 এর সাথে যদি তুমি n গুণ করো তাহলে হবে হচ্ছে -2n, মাইনাস মাইনাসে প্লাস, আর 2 এর সাথে 1 গুণ করলে হবে হচ্ছে 2। কিছু বুঝলা? হ্যাঁ বুঝছো তুমি, আশা করি বুঝেছো। তারপরে দেখো এখানে -288 আছে, আর এখানে n, আর ভিতরে এই যে এখানে 18, এখানে 2, তার মানে 20 মাইনাস 2n। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে এবার গুণ করে দাও, তো কত আসে দেখো। এখন দেখো তুমি এখানে যে গুণ করা ছাড়া উপায় নাই, তুমি কি আর অন্য কিছু করতে পারবে? এখানে অন্য কিছু করলে তো সমাধানের দিকে যাইতে পারবে না, তাই আসে গুণটা করে দিই। তো দেখো এখানে যদি গুণ করে দাও তাহলে আসে -288 সমান 20n মাইনাস 2n স্কোয়ার। দেখো তুমি সব জায়গার মধ্যে কিন্তু 2 কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারো, তাহলে 2 কমন নিয়ে বাদ দিয়ে দাও, অর্থাৎ উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করবা অথবা 2 কমন নেবে। আমি আসলে 2 কমন নিই, -288 সমান, যদি 2 কমন নাও তাহলে এখানে থাকে হচ্ছে 10n মাইনাস n স্কোয়ার, মানে ছোটো করার জন্য আর কি। তাহলে এবার 2টা এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে -288 ডিভাইডেড বাই 2 সমান এখানে আসে 10n মাইনাস n স্কোয়ার। তাহলে এখানে আবার সেই -144 সমান 10n মাইনাস n স্কোয়ার। আমরা জানতাম এরকম যদি থাকে কোনো জায়গায় স্কোয়ার, কোনো জায়গায় n, আর কোনো জায়গায় যদি কোনো কিছু না থাকে এটাকে এইভাবে সাজাইতে হতো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এই আকারে সাজাতে হতো। তো আসো এটাকে এইভাবে সাজাই ফেলি, তাহলে সাজাইলে কী হবে, n স্কোয়ারকে এই পাশে নিয়ে আসলে প্লাস n স্কোয়ার, -10কে এই পাশে নিয়ে আসলে -10n, আর এখানে 144 ছিল 144। কিছু বুঝতে পারলাম? কিছু বুঝছো কি বলো, এতদূর পর্যন্ত বুঝছো কিনা? আচ্ছা দেখো তুমি এবার এটা তুমি এখন দুটো উপায় করতে পারো, যে এটা জেনারেল যে সলিউশন জানো তুমি, x = -b প্লাস √b স্কোয়ার মাইনাস 4ac, এটা সলিউশন তুমি জানো, ডিভাইডেড বাই 2a, এটা দ্বারা করতে পারো, অথবা এটাকে মিডল টার্ম করে করতে পারো। আসলে মিডল টার্ম করে দিই। তুমি যদি 144কে ভেঙে -10 মিলাইতে চাও তাহলে তোমাকে ইউজ করতে হবে হচ্ছে 18 আর 8 গুণ করলে আমাদের এটা আসে। কীভাবে করতে পারো, এই যে 144 লিখবা, তারপরে 144কে যতগুলো উৎপাদকে বিশ্লেষণ করা যায় করতে থাকবা, তারপরে একটা উৎপাদক পাবা যেটা হচ্ছে 18 আর 8 বিয়োগ করলে দেখবা আসে হচ্ছে আমাদের 10, আর গুণ করলে আসে 144। 18 গুণ 8 দেখো 144 আসে, তার মানে এখন এটা ইউজ করতে হবে। আসে এটা ইউজ করে ফেলি। তোমরা কি মিডল টার্ম করতে পারো না? তোমাদের এতদিন তো মিডল টার্ম করার অনেক অভ্যাস হয়ে যাওয়ার কথা, কারণ তোমরা এখন লাস্ট স্টেজে আছো, মানে পরীক্ষার লাস্ট স্টেজ। আচ্ছা, n স্কোয়ার মাইনাস এখানে 10 আছে, তার মানে কি বড়টার আগে মাইনাস দিতে হবে, তার মানে 18n প্লাস 8n মাইনাস 144 = 0। আচ্ছা, তাহলে এখান থেকে যদি তুমি n কমন নাও তাহলে থাকবে হচ্ছে n মাইনাস 18, আর এখান থেকে যদি তুমি 8 কমন নাও থাকবে n মাইনাস 18 সমান 0। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা, দেখো দুইটার মধ্যে n মাইনাস 18 আছে, তাহলে তুমি যদি n মাইনাস 18 কমন নাও তাহলে থাকবে হচ্ছে n প্লাস 8। আচ্ছা, তাহলে দেখো দুইটা জিনিসের গুণফল 0, অর্থাৎ যে কোনো একটা তো 0 হবেই। তাহলে আমরা কি করব, হয় এটা সমান 0 অথবা ওইটা সমান 0। তাহলে লিখবো হয় n মাইনাস 18 = 0, তার মানে এখান থেকে পাবো আছে n এর মান 18, আর অথবা n প্লাস 8 = 0, তার মানে n এর মান হবে হচ্ছে আমাদের -8। এখন বলো পদ সংখ্যা কি কখনো নেগেটিভ হইতে পারে? হ্যাঁ, পদ সংখ্যা নেগেটিভ হইতে পারে? হইতে পারে না। তাহলে এটা কি, এটা আমাদের গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না। কিন্তু এটাও একটা সমাধান হইতো যদি পদ সংখ্যা নেগেটিভ হইতে পারতো, কিন্তু পদ সংখ্যা তো নেগেটিভ হয় না। তোমাকে কখনো বলবে -10টি পদের সমষ্টি কত, হয় না তো। তো পদ সংখ্যা অলওয়েজ পজিটিভ। তাহলে অতএব কত, n এর মান কত, নির্ণয় মান n = 18। বল এটা বুঝছো কিনা?
বুঝছি। ওকে, আসো পরবর্তী অঙ্কে যাই। আমি আজকে তোলার টাইম দিব না, তোমরা ক্লাস শেষে তুলে নিবা, অথবা এখনই যতটুকু পারো তুলবা, বাকিটা ফাঁকা রাখবা, ক্লাস শেষ হলে আপলোড যখন করে দিব ওখান থেকে দেখে তুলে নিবা। তো প্রথম কাজ হচ্ছে আমাকে এই ধারাটা দেখতে হবে সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। দেখো এখান থেকে এখানে গেলে 2 বাড়তেছে, এখান থেকে এখানে গেলে 2 বাড়তেছে, এখান থেকে এখানে গেলে 2 বাড়তেছে, তার মানে 2 করে বাড়তেছে, তার মানে অন্তর সমান, তার মানে এটা হচ্ছে একটা সমান্তর ধারা। আচ্ছা ঠিক আছে, ধারা বুঝে গেলাম। তারপর হচ্ছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে বা 2550, n এর মান নির্ণয় করো। এটাও সেম অঙ্ক। তাহলে এটা করতে আমাদের আসলে খুবই কষ্ট করতে হবে না, সহজে হয়ে যাবে। আসলে করে ফেলি। তো দেখো আমাদের এখানে প্রথমে করতে হবে ধারার কি লাগবে বলো তো। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ধারাটা কি ধারা সেটা আমি নির্ণয় করা। তারপরের কাজ a আর d এর মান বের করা। তাহলে তো সব বের করা সম্ভব, তাই না? তার মানে কি লিখবো এখন বলো তো? ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু হচ্ছে 2, আর সাধারণ অন্তর অন্তর কিন্তু নয়তই অন্তর, যেটাকে আমরা বলতে পারবো ডি ইকুয়াল টু কত? যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ। আচ্ছা তাহলে 2, যে কোনো পদ বলতে তুমি যে কোনো পদ নিবা, খালি প্রথম পদটা বাদে, তারপর পূর্ববর্তী পদকে বিয়োগ করবা, তাহলে আমরা সাধারণ অন্তর পেয়ে গেলাম। আর আমরা কি জানি? আমরা এই যে আগের এতটুকু জানি, সেম জিনিস আমরা এখানেও লিখতে পারবো যে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এইটা। তো এটাই আসলে এখানে লিখি কন্ট্রোল ভি। আচ্ছা আমরা জানি, এটা আমরা জানি, ঠিক আছে। এখন দেখো এটা জানার পরে আমাদের কাজ কি? আমরা এখন লিখতে পারবো যে দেখো এখানে n সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া আছে, দেখো তো কত দেওয়া? এটা দেওয়া না n সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমরা এখন এই SN এর জায়গায় লিখতে পারবো 2 5 5 0 আর n এর মান তো আমরা বের করব, কারণ n এর মান নির্ণয় করতে বলছে। দেখো 2 ইন্টু এর মান তুমি জানো সেটা হচ্ছে 2 প্লাস n মাইনাস 1, n এর মান তুমি জানো, n এর মান তো তুমি জানো না, বের করবা। আর d এর মান কত? 2। ঠিক আছে, আসো তারপরে করি। তারপরের কাজ কি হবে? আমরা 2কে এদিকে গুণ করে দেবো। 2কে যখন এদিকে গুণ করে দেবো, 25 50 ইন্টু 2 আসে হচ্ছে 5100, এখানে আসে হচ্ছে 5100 সমান n ইন্টু এখানে হবে 4 প্লাস 2n মাইনাস 2। কী করলাম বুঝেছো? খালি ওই যে 2টাকে গুণ করে দিছি। তাহলে এখানে হলো কত? 5100 সমান এখানে হলো n এর সাথে দেখো দেখো 4 থেকে 2 বাদ দিলে আসে 2, তাহলে এখানে হলো 2n প্লাস 2। খুবই ভালো কথা। তাহলে এবার আমরা কী করবো? এখানে আমরা একটা ডিভাইডার দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা উদে গুণ করে দেবো। তাহলে এখানে আমাদের আছে সমীকরণ সমাধান করতে পারলে অঙ্ক মনে করো সহজ হয়। তাহলে 2n স্কোয়ার প্লাস 2n, এই তো এটাই তো। এখন দেখো তুমি উভয় পক্ষে 2 কমন নিতে পারো, 2 কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারো, তাহলে সমীকরণটা আর কি ছোট হয়ে যাবে। তো 2কে কমন নাও, যদি 2 তুমি কমন নাও তাও কিন্তু অঙ্কটা মিলবে, সমস্যা নাই। কিন্তু 2 কমন নিয়ে নিলে তোমার সমীকরণটা ছোট হয়, ক্যালকুলেশন করতে ইজি হয়। তাহলে মনে করো এই সাইড থেকে তুমি যখন 2 কমন নেবা, এখানে আছে 5100 সমান, এখান থেকে 2 কমন নিলে এখানে থাকবে n স্কোয়ার প্লাস কত? n। আচ্ছা তাহলে এখন 2টা যখন ভাগ হয়ে যাবে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে না, তাহলে এখানে আছে 5100 আর এখানে হলো ভাগ 2, তাহলে হলো 2550। তার মানে কত? 2550 সমান n স্কোয়ার প্লাস n। তাহলে তুমি একটু সাজাই লিখতে পারবা n স্কোয়ার প্লাস n, আর এটা ওই সাইডে গেলে হবে হলো 2550 বিয়োগ, আর এখানে শূন্য ছিল, শূন্য। বুঝলা? কিছু কি বুঝলা এত দূর পর্যন্ত? বলো বুঝছো কিনা, মাথায় ঢুকলো কিনা? আচ্ছা 2550। আচ্ছা দেখো এবার আমাদের কি করতে হবে? 2টা জিনিস গুণ করতে হবে, 2টা সংখ্যা গুণ করতে হবে, মানে 2550কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এমনভাবে যাতে সেটা গুণ করলে 2550 হয়, আর যোগ করলে আমরা 1 পাবো, অথবা বিয়োগ করলে 1 পাবো। সেটা হচ্ছে 50 আর 51, এই 2টা সংখ্যা। এখন আমি তোমাকে একটু এটা ভেঙে দেখাই, মানে এটা এখানে ফাঁকি দিব না, এটা একটু ভেঙে দেখাই যে কিভাবে তুমি আসলে উৎপাদকের বিশ্লেষণটা সুন্দরভাবে করতে পারো। এই যে আমাদের এখানে আছে কত? 2550 না? তো এটার প্রথম উৎপাদক হচ্ছে এটা গুণ 1, তারপরে কি এটাকে যদি 2 দ্বারা ভাগ করো, এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। একে 2 দ্বারা ভাগ করলে কত আসে আমি তোমাকে দেখাই। 2550 ভাগ 2 আসে হচ্ছে 1125। তার মানে এখানে আসলে 1125, আর এখানে 2 দ্বারা ভাগ করছি, তাহলে একে 2 দ্বারা গুণ করবো, 1কে 2 দ্বারা গুণ করলে 2। তারপরে দেখো এক তো 2 দ্বারা ভাগ যাচ্ছে না, 5 দ্বারা করো,
কারণ 1125 আছে, 1125 ভাগ 5 আসে হচ্ছে 225, তার মানে এখানে আসলো 225। আর এখানে যেহেতু 5 দ্বারা ভাগ করছি, 5 দ্বারা গুণ করব, তার মানে এখানে আসবে 10। দেখো এটা যোগ অথবা বিয়োগ করে কিন্তু 1 আসার কোনো চান্স নাই, তার মানে এখন এক আবার 5 দ্বারা ভাগ করবা, 5 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে এখানে আসে হচ্ছে 45। এক 5 দ্বারা ভাগ করলে 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে 5 দ্বারা গুণ করলে হবে 50। দেখো এখন এই দুইটা কাছাকাছি, যে 50 আর 45, 45 ইন্টু 50 কী গো, 2550 এসেছিলাম, 2250 কীভাবে আসলাম, দাঁড়াও 2550 আমি একবার শুরু থেকে ক্রস চেক করি। 2550কে আমরা করবো 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 1275। 1275 আসে তো, সরি দেখো এখানে আসা হচ্ছে 1275, আর এখানে 2 দ্বারা যেহেতু ভাগ করছি, এখানে 2 দ্বারা করবো গুণ। তারপরে দেখো এটাকে আমরা 2 দ্বারা করতে পারবো না, 5 দ্বারা করে দিই একবারে, ভাগ 5 আসে হচ্ছে 255, এখানে আসে হচ্ছে 255, যেহেতু 5 দ্বারা ভাগ করছি, একেও 5 দ্বারা গুণ করতে হবে। তুমি যদি প্রথমটাকে যা করবা, পরেরটাকে তার উল্টা কাজ করতে হবে, প্রথমটাকে ভাগ করলে পরেরটাকে গুণ, প্রথমটাকে গুণ করলে দ্বিতীয়টাকে ভাগ, কারণ দেখবা এটা গুণ করলেও তুমি 2550 পাবা, এটা গুণ করলেও তুমি 2550 পাবা। আচ্ছা তারপরেরটা দেখো, এবার 255, একেও 5 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করলে এটা আসে হচ্ছে 51, আর এখানে 10কে যদি তুমি 5 দ্বারা গুণ করো তাহলে আসে 50। তাহলে দেখো এই দুটা বিয়োগ করলে কিন্তু তুমি 1 পাবা, আর এই দুটা গুণ করলে আবার 2550 পাবা। এইভাবে আসলে মিডল টার্মের মাঝের পদটা বের করতে হয়। আচ্ছা দেখো তাহলে এরপরে তোমার কাজ তো সহজ। এবার তুমি কি করবা, এন স্কোয়ার থাকলো প্লাস 51 n মাইনাস 50 n মাইনাস 2550, কাজ শেষ। এবার কমন নিবা, আর বাদ বাকি কাজটা তুমি পারো। এন কমন নিলে এখানে থাকবে হচ্ছে n প্লাস 51। আচ্ছা, আর এখান থেকে মাইনাস 50 যদি তুমি কমন নাও তাহলে থাকে n প্লাস 51। ঠিক আছে, এগুলো তো তুমি জানো, কারণ কি এই যে মাইনাস কমন চলে যায়, তার মানে মাঝে প্লাস চলে আসে। তাহলে এখানে n প্লাস 51 যদি তুমি কমন নাও, তাহলে তোমার এখানে থাকবে হচ্ছে n মাইনাস 50 সমান 0। দেখো দুইটা জিনিসের গুণফল আসছে 0, তার মানে কি যে কোনো একটা তো 0 তাকে হওয়াই লাগবে, নাহলে তো আর গুণফল 0 হইতো না। তো এখন আমরা কি করব, হয় এটা সমান 0 অথবা ওটা সমান 0। আসলে লিখি, তাহলে আমরা লিখবো হয় n মাইনাস n প্লাস 51 ইজ ইকুয়াল টু 0, n প্লাস 51 সমান 0 হলে n এর মান কত আসে, মাইনাস 51, অথবা n মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে n এর মান কত পাবা, n এর মান পাবা 50। এবার তুমি বলো গ্রহণযোগ্য মান কোনটা আর গ্রহণযোগ্য কোনটা না, বলো। মাইনাস 51 গ্রহণযোগ্য নাকি 50 গ্রহণযোগ্য, বলো। 50 হবে। এটা গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না, কারণ এটা আমাদের নেগেটিভ এসেছে, আর পদ সংখ্যা কখনো গ্রহণ নেগেটিভ হয় না। অতএব নির্ণেয় মান সেটা হবে হচ্ছে 50। ওকে, সহজ একটা অঙ্ক ছিল, বোঝানোর কিছু নাই। 15 আর 16 নম্বর সেম ছিল। আসলে 17 নম্বরটা দেখি, বলছে কোন ধারার n সংখ্যক পদের, হ্যাঁ বলো। আপনাকে একটা মেসেজ পাঠাইছি, একটু দেখে আসুন। আচ্ছা দাঁড়াও দেখতেছি। হ্যাঁ হ্যাঁ বলো, দাঁড়াও আমি একটুখানি পড়াটা আগাইনি, ঠিক আছে, তারপরে কথা বলতেছি। 3.1-0 13.1, এটা 13.1 বুঝছো। আমি 16 শেষ করলাম ওই দিন। 16 শেষ করছো? হ্যাঁ, সমস্যা নাই, 16 অধ্যায়টাও গুরুত্বপূর্ণ, এখন থেকে অ্যাকসেপ্ট পাবাই, করবো সামনে আমরা এখন 13 নম্বর অধ্যায় শেষ করছি। আজকে 13.1 শেষ হয়ে যাবে, আর কালকে আমরা 13.2 শুরু করব। 13.2 এর পরে আমাদের 3টা ক্লাস লাগবে, মেবি 3টা ক্লাসে শেষ হয়ে যাবে। তারপরে আরেকটা ক্লাস আমরা সিকিউ এমসিকিউ প্র্যাকটিসের জন্য রাখবো, এর মাধ্যমে আমাদের মনে করো 13 নম্বর অধ্যায়টাও শেষ। আসো আমরা পরবর্তী অঙ্কটা করে ফেলি। পরবর্তী অঙ্ক বলতেছে কোনো একটি ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি এত হলে ধারাটি নির্ণয় করো। তোমাকে কি দিয়েছে দেখো তো, n সংখ্যক পদের সমষ্টি দিয়েছে, ঠিক আছে, n সংখ্যক পদের সমষ্টি দিয়ে তারপরে ধারাটি নির্ণয় করতে বলতেছে। অর্থাৎ তুমি এই ধারায় n এর মান যদি 1 বসাও, প্রথম একটি পদের সমষ্টি পাবা। আচ্ছা বলো, প্রথম একটি পদের সমষ্টি কি ওই পদটা নিজেই না?
তুমি বোঝো তোমাকে এখানে কি দিয়েছে, যে n সংখ্যক পদের সমষ্টি দিয়েছে। অর্থাৎ তুমি এখানে যদি n এর মান 1 বসাও, প্রথম একটি পদের সমষ্টি পাবা, আর একটি পদের সমষ্টি মানে ওই পদটা নিজেই। তুমি যদি n এর মান 2 বসাও, ওই ধারার প্রথম দুইটি পদের সমষ্টি পাবা। তারপরে কি করবা, ওই যে প্রথম পদ থেকে বিয়োগ করে দিলে দ্বিতীয় পদ পেয়ে যাবা। তারপরে তুমি যদি n এর মান 3 বসাও, প্রথম তিনটি পদের সমষ্টি পাবা। বুঝছো? আসো আমি তোমাকে করে দিই, তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবা। মনে করো আমরা আগে সলিউশনটা লিখি। সলিউশন দেখো, প্রথম ধারার কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এত। তাহলে এখানে লিখবা হচ্ছে দেওয়া আছে, তুমি লিখবা হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, সেটা কত, n ইন্টু n প্লাস 1। আচ্ছা, এখন যদি n এর মান আমরা 1 বসাই তাহলে কি পাবো, n এর মান 1 বসালে প্রথম একটি পদের সমষ্টি পাবো। n সমান 1 হলে s1 সমান কত হবে, হ্যাঁ বলো তো, মানে তুমি এখন n এর মান 1 বসাবো আর কি। তার মানে আমাদের এখানে আছে n ইন্টু n প্লাস 1, আমরা এখন n এর মান বসাবো হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1 প্লাস 1, তাহলে কত আসে 2 ইন্টু 1, তার মানে 2। তো প্রথম একটি পদের সমষ্টি 2 হওয়ার অর্থ কি, প্রথম পদ কত, প্রথম পদ 2, তাহলে তুমি লিখবা অতএব ধারাটির প্রথম পদ, অতএব ধারাটির প্রথম পদ, প্রথম পদ সেটা হচ্ছে 2। আচ্ছা, এবার তুমি দেখো, তুমি যদি এখন n এর মান কত বসাও, n এর মান যদি 2 বসাও, n সমান 2 হলে s2 পাবা। আর s2 মানে কি, প্রথম দুইটি পদের সমষ্টি, সেটা কত n ইন্টু n প্লাস 1, এখানে n এর মান তুমি বসাবা 2, তাহলে 2 ইন্টু 2 প্লাস 1, তাহলে কত আসলো, এখানে হলো 2 যোগ 1 মানে 3, 3 দুগুণে 6। তাহলে ধারাটির দ্বিতীয় মানে প্রথম দুইটি পদের সমষ্টি হচ্ছে 6, ঠিক আছে, প্রথম দুইটি পদের সমষ্টি 6, প্রথম পদ হচ্ছে 2, তার মানে দ্বিতীয় পদ কত, অতএব ধারাটির দ্বিতীয় পদ, অতএব ধারাটির দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ সেটা হবে হচ্ছে, দেখো দুইটা পদের সমষ্টি 6, দুইটা পদের সমষ্টি 6 দেখা হয় না 6, আর প্রথম পদ হচ্ছে 2, তার মানে দ্বিতীয় পদ হচ্ছে 4। আমাকে বলছে ধারাটি নির্ণয় করো, তার মানে কি তিনটা পদ দেখায় আমি যদি পরে যোগ দিয়ে ডট ডট দিয়ে দিই তাহলে তো ধারা নির্ণয় করা শেষ। আসলে 3 নম্বর পদটা তাহলে নির্ণয় করি। তুমি n সমান 3 হলে তুমি কত পাবা, s3 পাবা, মানে প্রথম তিনটি পদের সমষ্টি, তো সেটা কত n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1, তাহলে 3 বসাও, 3 ইন্টু 3 প্লাস 1, তাহলে 4, দেখো 3 আর 1 4, আর 4 4 3 12, তার মানে তৃতীয় পদ, প্রথম তিনটে পদের সমষ্টি হচ্ছে 12, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ, এটা হচ্ছে আমাদের প্রথম পদ। তাহলে দেখো তিনটা পদের সমষ্টি জানো, এর ভিতর থেকে প্রথম পদ আর দ্বিতীয় পদ বাদ দিয়ে দিলে তুমি তৃতীয় পদ পাবা। সেজন্য আমরা কি করব, দেখো আমরা এখন করব হচ্ছে ধারাটির তৃতীয় পদ, ধারাটির তৃতীয় পদ সেটা কত হবে, আমাদের 12 হচ্ছে তিনটা পদের সমষ্টি, এর ভিতরে প্রথম পদ 2 আর দ্বিতীয় পদ 4, বিয়োগ করে দাও, তার মানে এখানে আসবে 6। তাহলে দেখো ধারাটার প্রথম তিনটা পদ তুমি জেনে গেলা। তো প্রথম তিনটা পদ জেনে যাওয়ার পর তুমি লিখতে পারবে না, অতএব নির্ণেয় ধারা, অতএব নির্ণেয় ধারা, নির্ণেয় ধারা সেটা হবে হচ্ছে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ যোগ ডট ডট ডট। বলো বুঝছো কিনা? ধারা তো এইভাবেই নির্ণয় করে, তাই না? ধারা কিভাবে নির্ণয় করে, যে আমরা কিছু পদ দেখো, এর আগের প্রশ্নেই ছিল, কিছু পদ দেখায়, দেখানোর পরে এটাকে যোগ দিয়ে ডট ডট দিয়ে দেয়, মানে এটা হচ্ছে ধারা প্রকাশের নিয়ম। তাহলে বলো এটা আমরা ধারাতে এভাবে প্রকাশ করতেই পারি। আমাদের n সংখ্যক পদের সমষ্টি ছিল, তার মানে n এর মান 1 বসালে প্রথম পদের সমষ্টি পাবো, আর প্রথম পদের সমষ্টি মানে প্রথম পদ নিজেই। n এর মান 2 বসালে প্রথম দুইটা পদের সমষ্টি পাবো, আর প্রথম দুইটা পদের সমষ্টি থেকে প্রথম পদ বাদ দিয়ে দিলে আমরা দ্বিতীয় পদ পাবো। আচ্ছা, n এর মান 3 বসালে প্রথম তিনটা পদের সমষ্টি পাবো, সেই তিনটা পদের সমষ্টি থেকে আমরা যদি প্রথম পদ এবং দ্বিতীয় পদকে বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো, আমরা তৃতীয় পদ পাবো। তারপরে তিনটা পদ দেখানোর পরে ধারাটা নির্ণয় করে দিলাম, তিনটা পদ যোগ করে দেখায় তারপর ডট ডট দিয়ে দিলাম। বলো বুঝছো কিনা? ওকে, আসো আসো, এটা কি পারবা না?
এখানে দেখো বলছে কোনো ধারার n সংখ্যক পদের সমষ্টি এত, ধারাটির 10টি পদের সমষ্টি কত। এটা যদি না পারো আর পারবা কি, মানে 10টি পদের সমষ্টি জানতে চাইছে, n সংখ্যক পদের সমষ্টি দিতে, তার মানে n এর মান 10 বসালেই কাজ শেষ। তার মানে তুমি এখানে লিখবা, এখানে দেওয়া আছে কি দেওয়া আছে, n সংখ্যক পদের সমষ্টি Sn সমান আমাদের দেওয়া আছে n × n+1। তাহলে তুমি এখন n এর মান কত বসাবা, n এর মান 10 বসাবা, কারণ আমাদেরকে 10 বসাইতে বলছে যে প্রথম 10টি পদের সমষ্টি কত। তাহলে n এর মান 10 বসা দাও, 10 × 10 + 1, ঠিক আছে। তাহলে কত হয় 10 × 11, আর 10 × 11 করলে আসে হচ্ছে 110। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। দেখছো কত ছোট একটা অঙ্ক, এটা অঙ্কর জন্য এটা আসলে ক নম্বরে পাইতে পারো আর কি, এটা কখনো গ অথবা ঘতে দিবে না। আচ্ছা, তারপরে দেখো আমাদেরকে এবার বলতেছে 19 নম্বর অঙ্ক, একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি 144, প্রথম 20টি পদের সমষ্টি হচ্ছে 560, এর প্রথম 6টি পদের সমষ্টি কত। তোমাকে যাই দিক, তুমি যদি একটি ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর জানো, ওই ধারার সব কিছু তুমি বের করতে পারো। এই কথাটা অনেকবারই বলতেছি, তার মানে কি এই কথাটা তোমাকে যেন মুখস্থ হয়ে যায়, আমি এটা চাচ্ছি। তা সেটা সলিউশন করতে গেলে আমাকে কী করতে হবে, প্রথম যে দুইটা লাইন দেওয়া আছে, এই যে এই লাইনটা, প্রথম 12টি পদের সমষ্টি হচ্ছে এত, আর প্রথম 20টি পদের সমষ্টি হচ্ছে এত, এই দুইটা লাইন দেওয়া আছে কেন, কারণ এখান থেকে তুমি একটা সমীকরণ বানাবা, এখান থেকে একটা সমীকরণ বানাবা, এই সমীকরণের মধ্যে a আর d থাকবে, এই সমীকরণের মধ্যে a আর d থাকবে, তারপরে এই দুটো সমীকরণ সমাধান করে a আর d এর মান বের করে নিবা, তারপরে ওই a আর d এর মান বসায় প্রথম 6টি পদের সমষ্টি বের করবা। এটার জন্য আর কি প্রথম দুইটা লাইন দেওয়া আছে। তো আসলে আমরা কি করব, আমাদের যেহেতু a আর d এর মান দরকার, আমরা জানি না, তার মানে আমরা কি করব, ধরি সমান্তর ধারাটির প্রথম পদ, ধরি প্রথম পদ, সেটা হবে প্রথম পদকে আমরা ধরবো a = মানে প্রথম পদ আমরা a ধরবো, হ্যাঁ। আর সাধারণ অন্তর সেটাকে আমরা ধরলাম হচ্ছে d। তাহলে প্রথম শর্ত মতে আমরা কি দিতে পারি, যে দেখো আমাদের প্রথম শর্ত মতে আমার বলছে প্রথম 12টি পদের সমষ্টি হচ্ছে 44, তার মানে n এর মান তখন 12 বসাবো। তার মানে প্রশ্ন মতে আমরা কি জানি, ওই যে আমরা এটা জানি, এই যে এটা আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এরা, তাহলে আমরা এখন এটাই করব যে বসাই দিব। তাহলে আমরা জানবো হচ্ছে প্রশ্ন মতে সমষ্টি হচ্ছে 144 আর প্রথম 12টি পদ, তার মানে n এর মান বসাবো হচ্ছে 12, n-2 n/2 × 2a, 2 × a এর মান তো জানো না, ধরে নিছো, প্লাস n-1 × d, n এর মান কত, n এর মান হচ্ছে আমাদের 12, 1 × d এর মান আমরা জানি না, বের করবো। আর এটা সমষ্টি কত হবে, প্রথম 12টি পদের সমষ্টি দেওয়া আছে 144। এই সমীকরণ গঠন করাটা বুঝছো কি বোঝো নাই বলো? কিছুই করিনি, এই যে n সংখ্যক পদের সমষ্টির সূত্র তুমি জানো, এই সূত্রে কি করবা, n এর মান বসাবা, আর দেখো বলে দেওয়া যে প্রথম 12টি পদের সমষ্টি 144, সেজন্য আমরা Sn এর জায়গায় 144 বসাইছি। আর a আর d এর মান তো জানি না, a আর d এর মতোই আছে, খালি n এর মান বসাইছি। বলো বুঝছো, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, এবার ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে একটা ছোট সমীকরণটাকে একটু সিম্পলিফাই করবা। তাহলে দেখো 2কে 12 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে আমাদের 6 ইন্টু, আর এখানে 2a প্লাস, এখানে 12 থেকে 1 বাদ দিলে আসে হচ্ছে 11d, এই তো। তারপরে এখানে আসে 144কে 6 দ্বারা ভাগ করো, 144কে 6 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 24। তার মানে সমীকরণটা হইল হচ্ছে এরকম, 2a প্লাস 11d সমান, এই যে 144/6, 144, কারণ 6 দিকে গুণ আছে, ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হইলে এখানে হবে হচ্ছে 24। একবারই লিখে দিলাম, বড় হয়ে গেছো না, এখন তো বুঝতে হবে। তারপরে কি করব, এটা আমাদের 1 নম্বর সমীকরণ নাম আমরা দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এরপরে আমাদের আরেকটা শর্ত আছে, ওখান থেকে আমরা 2 নম্বর সমীকরণটাও পেয়ে যাব। এখান থেকে 2 নম্বর সমীকরণ যদি বের করতে চাই, আবার লিখতে পারবা, দেখো প্রথম 20টি পদের সমষ্টি, তার মানে n এর মানে এখন 20 বসাবো, তার মানে যেখানে যেখানে n সেখানে 20, আর যেখানে যেখানে a সব কিছু থাকবে আগের মতোই, 2a প্লাস, এখন n এর মান যেখানে থাকবে সেখানে 20 বসাইতে হবে, 20 - 1 × d, সমষ্টি কত, সমষ্টি হচ্ছে 560। খুবই ভালো কথা। তাহলে এখান থেকে তুমি পাবা হচ্ছে 20/2 মানে 10 ইন্টু 2a, তো 2 এর মতোই থাকবে, এখানে হবে 19, 20 - 1 মানে 19 ইন্টু d, আর এখানে হবে 560। এবার দেখো 10টা এদিকে গুণ অবস্থায় আছে, 10 ওইদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে,
তো ভাগ হয়ে গেলে এখানে হবে 2a প্লাস 19d সমান 56। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন তুমি এটাকে সমাধান করার জন্য তোমার হাতে অনেকগুলো পদ্ধতি আছে, তুমি অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন শিখে আসছো, অথবা ক্যালকুলেটর দিয়েও সমাধান করা যায়, কিন্তু আপাতত ক্যালকুলেটর দিয়ে করার দরকার নেই। আমি তোমাকে ক্যালকুলেটরের হ্যাক্সের উপরে সামনে পরীক্ষার আগে শেখাবো। এখন শেখালে ক্যালকুলেটর হ্যাক্স ভুলে যাবা, পরীক্ষার আগে শেখাবো যাতে প্র্যাকটিস করতে পারো এবং মনে থাকে পরীক্ষার হলে ভালো বেনিফিট পাবা। শেখাবো, একটু টাইম দাও, আমার সামনে পরীক্ষা আছে, পরীক্ষাটা শেষ হোক, শেখাবো। আচ্ছা দেখো, এটা গেলো আমাদের 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ। এখন দেখো আমাদের এখানে চলক a এবং এখানে d, এখানেও a d, তার মানে কি চলক যতগুলো সমাধান করতে ততগুলো সমীকরণ লাগে। দুইটা চলক আছে, দুইটা সমীকরণও আছে, তার মানে সমাধান আমি করতে পারবো। আমার প্রথম সমীকরণ হচ্ছে, দেখো এখানে 2a আছে, এখানেও 2a আছে। আমরা যদি অপনয়ন করতে চাই তার মানে কি আমাদের বিয়োগ করতে হবে যে কোনো একটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ। তাহলে আমরা 1 থেকে 2 অথবা 2 থেকে 1 বিয়োগ করলেই 2a চলে যাবে আর d এর মান বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, মনে করো 2 নম্বর থেকে 1 নম্বর সমীকরণকে আমরা করব হচ্ছে বিয়োগ। 2 নম্বর থেকে 1 নম্বর সমীকরণকে করব হচ্ছে বিয়োগ। তো দেখো করি, তাহলে মনে করো এখানে আছে কত, 2a প্লাস 19d, 2a প্লাস 19d সমান হচ্ছে 56। আর এখানে আছে কত, 2a মাইনাস প্লাসিত প্লাস 11d সমান 24। এখন আমরা করব হচ্ছে কি বিয়োগ। বিয়োগ করলে কি হয় বলো তো, চিহ্নের পরিবর্তন হয় না, চিহ্নের পরিবর্তন হয়। তো আসলে চিহ্নের পরিবর্তন করি, এখানে প্লাস আছে হবে মাইনাস, এখানে প্লাস আছে হবে মাইনাস, এখানে প্লাস আছে হবে মাইনাস। তার মানে কি এটা মাইনাস এটা প্লাস কাটা, এখানে হলো -11, এখানে আছে 19d, তার মানে কত 19d মাইনাস 11d করলে আসে হচ্ছে 8d, তার মানে এখানে হবে 8d। আর এখানে দেখো 56 মাইনাস 24 করো, 56 মাইনাস 24 আসে হচ্ছে 32, এখানে আসে হচ্ছে 32। তার মানে d এর মান কত পাবা, d এর মান পাবা হচ্ছে 3 8 24 আর 4 8 32, তার মানে d এর মান পাওয়া হচ্ছে 4। ওকে, আমরা d এর মান পেয়ে গেলাম। এখন d এর মান তুমি 1 এ বসাও অথবা 2 এ বসাও, a এর মান পেয়ে যাবা। তাহলে d এর মান 1 এ বসালে কি হবে, ওই সমীকরণে একটা চলক হবে সেটা a, তাহলে a এর মান পাবা। d এর মান 2 এ বসালেও সেম কাজ হবে। তো আমরা ছোটটাই বসাবো, এখানে 56 আছে, এখানে 24 আছে, তার মানে আমরা 1 এ বসাবো। তার মানে d সমান 4, এর মান আমরা বসাবো হচ্ছে 1 এ, এর মান 1 এ বসিয়ে পাই, 1 এ বসিয়ে পাই। অঙ্কগুলো সহজ, শুধু তোমাকে বুঝতে হবে। মানে এখানে তোমাকে যেটা শেখানো হয় ক্রিটিক্যাল থিঙ্কিং। একটা অঙ্ক সামনে আসছে, আমরা কীভাবে থিঙ্ক করলে অঙ্কটার সমাধানে পৌঁছাতে পারি, এটাই আর কি। 2a প্লাস 11, d এর মান হচ্ছে 4 আর এখানে হচ্ছে 24। তো সমাধান করো, 11-এর সাথে 4 গুণ করো, তাহলে এখানে 2a 11-এর সাথে 4 গুণ করলে হয় হচ্ছে 44, 44 সমান এখানে আসে কত 24। বলো ঠিক লিখলাম? ঠিক লিখছি, আশা করি ঠিক লিখছি। তাহলে এখান থেকে a এর মানটা বের হয়ে আসবে। তো কীভাবে, ওই যে দেখো এখানে 2a সমান আসবে কত, এই 44টা ওইদিকে চলে যাবে, তার মানে কত 24 মাইনাস 44, তাহলে হবে -20, তাহলে এটা সমান হলো -20। আর তাহলে কি এই সমান কত হবে, -20/2, আর -20/2 করলে আসে হচ্ছে -10। প্রথম পদ তো মাইনাস হতেই পারে, প্রথম পদ নেগেটিভ হবে না, এটা কে বলছে, নেগেটিভ হইতেই পারে। প্রথম পদ নেগেটিভ হওয়ার পরে এটা কি করছে, এটা 4 করে বাড়ছে, তাহলে একসময় তো পজিটিভ হবেই, সমস্যা নেই। তার মানে কি দেখো তো, আমরা a আর d এর মান পেয়ে গেলাম না, আমরা a এর মান পাইলাম হচ্ছে -10, d এর মান পাইলাম হচ্ছে 4। এবার আমাদের কাছে তারা যা চাবে আমরা তাকে সব দিতে পারবো। আমাদের কাছে তারা কি চাইছে দেখো, আমাদের কাছে চাইছে প্রথম 6টি পদের সমষ্টি। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এই যে এটা, আমরা সূত্র অলরেডি লিখছি। তাহলে n সংখ্যক পদের সমষ্টি আমরা এটা জানি, তাহলে আমরা কি করব, প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করব। প্রথম 6টি পদের সমষ্টি আসলে লিখি, তাহলে অতএব প্রথম 6টি পদের সমষ্টি আমরা লিখতে পারবো। অতএব প্রথম 6টি পদের সমষ্টি, প্রথম 6টি পদের সমষ্টি, এটা কি n/2 × 2a প্লাস n-1 × 2। তো দেখো n এর মান হচ্ছে আমরা জানি 6 বসাতে হবে, কারণ 6টি পদের সমষ্টি বলছে। 2 a এর মান হচ্ছে -10 প্লাস n এর মান হচ্ছে 6 বসাবা, আর d এর মান কিন্তু 4 দেওয়া আছে। ক্যালকুলেশন করো, 6 কে 2 দ্বারা ভাগ করো 3 হবে, তারপরে এখানে হবে -20 আর এখানে হবে কত, 6 - 1 মানে 5 আর 4 5 20, তাহলে এখানে +20 -20 কাটা, +20 -20 কাটা, তাহলে এখানে থাকলো হচ্ছে 3। তাহলে প্রথম 6টি পদের সমষ্টি এটাই, অ্যান্সার মিলাইলে দেখবা এটাই আসছে।
বলো অঙ্কটা কি সহজ লাগছে? প্রসেস বুঝতে পারছো? মানে অঙ্ক মুখস্থ করলে হবে না, তোমাকে জানতে হবে তুমি কোন প্রসেসে গেলো। তোমার দরকার প্রথম দুটো শর্ত দেওয়া আছে, ওই শর্ত থেকে এ আর ডি এর সমীকরণ গঠন করবা, তারপরে এ আর ডি এর সমীকরণ সমাধান করবা, তারপর সেই এ আর ডি এর মান বসায় দিলেই ছয়টি পদের সমষ্টি পাবা। প্রসেস বুঝতে হ্যাঁ, পেরেছো? হ্যাঁ বলো। ওই 3 এর সাথে 0 গুণ হবে না? এই তাই তো তাই তো তাই তো, দেখছো? থ্যাংক ইউ, 0 এর ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমার নিজেরই ভুল হয়ে গেছে আসলে, কি বলবো দেখো এখানে তো শূন্য আসে তাই না, এক তো আসে না যে 3-এর সাথে 1 গুণ করলে 3 হবে, এটা শূন্য আসে, তার মানে শূন্যের সাথে এটা গুণ করলে কত হবে, এটাই আর কি। বুঝছো? 0 হবে। হ্যাঁ, তো এটা কেন এরকম আমি তোমাকে দেখাই। আমাদের দেখো এই যে কত, এটা হচ্ছে -10, প্রথম পদ -10, 4 বাড়বে এইভাবে বাড়তে বাড়তে, মানে দেখো আমি তোমাকে একটু দেখাই। আমাদের প্রথম পদ হচ্ছে -10, এর পরের পদে আমাদের 4 বাড়বে, তার মানে হবে -6, এর পরের পদে আরও কি বাড়বে, আরও 4 বাড়বে, তার মানে হবে হচ্ছে -2, এর পরের পদে কি হবে, আরও 4 বাড়বে, তার মানে হবে 2, তারপরে হবে হচ্ছে 4 বাড়বে, তার মানে হবে 6, তারপরে হবে 10। তাহলে দেখো, তাহলে তুমি একটু তাকাও, এই যে এই -10 -10 +10 কাটা, -6 + 6 কাটা, -2 + 2 কাটা, তাহলে উত্তর তো শূন্যই আসার কথা। এই তো, এই রে, তাহলে সংজ্ঞাত আমাদের সূত্র অনুযায়ীও শূন্য আসছে, আমাদের প্র্যাকটিক্যালিও শূন্য আসছে। ঠিকই আছে, ধন্যবাদ, যে বললা তাকে ধন্যবাদ। আচ্ছা, এটা বুঝছো? বুঝছি। এটা হচ্ছে একটু বড় অঙ্ক, এখানেও সেম, কিছুই করতে হবে না, এর আগের অঙ্কের মতনই। এর আগের অঙ্কে দেখো আমাদের কি ছিল, এই যে 12টি পদের সমষ্টি 20টি পদের সমষ্টি দিয়ে প্রথম 6টি পদের সমষ্টি জানতে চাইছে। এখানে ওরকম m সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি m, তাহলে প্রথম m + n সংখ্যক পদের সমষ্টি কত, অর্থাৎ যদি আমরা m + n সংখ্যক পদের সমষ্টি জানতে চাই, তাহলে আমাদের এখান থেকে a আর d এর মান বের করে নিতে হবে। যেখানে একটা শর্ত দেওয়া আছে m পদের সমষ্টি n, আর এখানে শর্ত দেওয়া আছে n পদের সমষ্টি n, অর্থাৎ এই দুইটা থেকে আমাদের এখানে একটা সমীকরণ তুমি পাবা, a আর d থাকবে যেখানে, সেখান থেকে একটা সমীকরণ পাবা, এখানেও একটা সমীকরণ আসবে যেখানে a আর d থাকবে, তারপর এই দুইটা সমীকরণ সমাধান করে a আর d এর মান বের করব, আর সেই a আর d এর মান বসাই আমরা এই সমীকরণে m + n এর মান বের করব। প্রসেস বুঝতে পারলা? বুঝতে পারছো আশা করি। তাহলে আমাদের কি করতে হবে, ওই সমান্তর ধারার প্রথম পদ আর সাধারণ অন্তরকে কি করতে হবে, ধরে নিতে হবে, তাই না? হ্যাঁ, আসলে ধরি ধরি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ, এটাকে আমরা ধরলাম a, এবং সাধারণ অন্তর, সাধারণত হ্যাঁ সাধারণ অন্তর t। তাহলে তুমি দেখো, আমরা তো একটা জিনিস জানি, আমরা কি জানি, আমরা এটা জানি, আমরা এটা কিন্তু জানি, এটার পাশে রাখা থাক, n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এটা। তাহলে আমাদের বলছে m পদের সমষ্টি হচ্ছে n, তার মানে কি বলতো, m পদের সমষ্টি হচ্ছে n, আমরা তো জানি এটা, তার মানে n এর মান বসাবো এখন m, মানে আমি তোমাকে লিখি তাহলে তুমি বুঝতে পারবা। তার মানে এখানে আমরা কিছু সূত্র ছিল n/2, আর n ছিল আমাদের পদ সংখ্যা, আর এখানে পদ সংখ্যা হচ্ছে m, তার মানে হবে হচ্ছে m/2 ইন্টু 2a প্লাস n-1, তো n এর মান তো আবার এখানে কি m, m-1 ইন্টু d এর মান তো d, এটা সমান কি আমাদের এই সমষ্টি হচ্ছে m। বলো এই সমীকরণটা তুমি বুঝতে পারছো কিনা? কিছুই না, আমাদের n ছিল পদ সংখ্যা, আর এখানে পদ সংখ্যা হচ্ছে m, আর সমষ্টি হচ্ছে n, তার মানে টোটালটা সমষ্টি হবে n, আর a আর d এর মান তো a আর d এর মতোই বসবে, যেখানে যেখানে n ছিল সেখানে সেখানে শুধু n বসাইতে হবে। বলো বুঝছো? বুঝেছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে এই দুই, এদিকে গুণ আছে, ওইদিকে গেলে এদিকে ভাগ আছে, ওইদিকে গেলে গুণ হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের ছিল m, এখানে ছিল 2a প্লাস এখানে n-1 ইন্টু d, আর এখানে আমাদের 2n। ঠিক আছে, এবার mটাকেও গুণ করে দিই আমরা, mটাকে গুণ করে দিলে হবে হচ্ছে 2am প্লাস, তারপরে দেখো এই m এর সাথে m গুণ হবে, আবার d গুণ হবে, মানে এক কথায় আমি তোমাকে আর একটু সহজ করে দিই, তাহলে তোমার ভালো হবে। আসো আগে m গুণ না করে আগে ভিতরের গুণটা করে নিই, তাহলে তোমার কাছে সহজ লাগবে। তাহলে md মাইনাস d, বুঝছো? ভিতরের গুণটা আগে করে নিলাম, তারপরে বাইরেরটা গুণ করে দেবো। এখানে হলো 2n। আচ্ছা, তারপরে দেখো এখানে হলো 2am
তারপরে এম এর সাথে এম গুণ করলে হচ্ছে এম স্কোয়ার ডি মাইনাস এম এর সাথে ডি গুণ করলে হচ্ছে এম ডি সমান 2m। এতদূর পর্যন্ত বুঝছো? কিছুই করি না, গুণ করছি বলি। তাহলে একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। তার মানে এটা আমাদের একটা সমীকরণ, আমরা এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিতে পারি। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এবার আসো 2 নম্বর সমীকরণটা গঠন করি। আবার এখানে বলছে n পদের সমষ্টি হচ্ছে m, তার মানে কত? এবার n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, এটা সমান হবে হচ্ছে কত? সমষ্টি দিয়েছে m, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। এখন এখানে কি করবা তুমি? এই যে একটুখানি সিম্পলিফাই করবা, তাহলে দুইটাকে ওদিকে গুণ করে দিবা। এখানে আছে n, এখানে 2a, গুণটা একবারেই করে দিই, তাহলে এখানে আসবে nd মাইনাস d, আর এখানে আসবে 2m। আসো এবার একবারে গুণ করে দিই, তাহলে এটার সাথে এটা গুণ করলে 2an প্লাস n স্কোয়ার d মাইনাস nd সমান 2m। বলো বুঝছো? এতদূর পর্যন্ত বুঝছো? আচ্ছা, এবার এখানে তুমি যদি সমাধান করতে চাও, তুমি দেখো আমরা আসলে চাইলে অপনয়ন পদ্ধতি অথবা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের জন্য এখানে প্রতিস্থাপন পদ্ধতি কঠিন, কারণ এখানে অনেকগুলো পদ আছে, আমরা মান জানি না, তো প্রতিস্থাপন করতে গেলে আমরা আসলে হিমশিম খাই যাবো। আমরা অপনয়ন পদ্ধতিতে করব, কিন্তু দেখো অপনয়ন পদ্ধতিতে করতে গেলে কোনো একটা পদকে, কোনো একটা চলককে আগে ভ্যানিশ করতে হয়, কিন্তু এখানে এমন কোনো পদ নাই যেটা কাটাকাটি চলে যাবে। তাই আমাদের কী করতে হবে? প্রথম সমীকরণকে আসলে মানে একটা পদ কাটার জন্য আমরা একে কাটতে চাই আর কি। দেখো একে কাটতে চাইলে যে এ রিলেটেড যে পদটা আছে দুইটাতে সমান করতে হবে। এখানে আছে 2am, এখানে আছে 2an, তার মানে দুইটা পদ সেম না, দুইটা পদকে সেম বানাইতে হবে। তো দুইটা পদকে সেম বানানোর জন্য আমরা যদি প্রথম সমীকরণকে m দ্বারা আর দ্বিতীয় সমীকরণকে m দ্বারা গুণ করি, তাহলে কি হবে? এটা হয়ে যাবে 2amn আর এটা হয়ে যাবে 2amn, তাহলে দুইটা পদই সমান হয়ে যাবে, তখন দুইটা পদ কেটে দিতে পারবো। তাই আমরা লিখব, মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে ডি এর মান বের করা এখান থেকে। তারপরে ডি এর মান এতে বসাই দিলে মনে করো এ এর মান বের হবে। তা আমরা কি করব? প্রথম সমীকরণকে n দ্বারা, তাহলে লিখব প্রথম, অন্য কালি দিয়ে লিখি, সমীকরণকে n দ্বারা এবং দ্বিতীয় সমীকরণকে, মানে অঙ্কতে সে তত ভালো যে যত ভালো সমীকরণ সমাধান করতে পারে। দ্বিতীয় সমীকরণকে কি দ্বারা? n দ্বারা গুণ করি, তাহলে গুণ করলে কি পাই আসো দেখি। দেখো প্রথমটাকে যদি আমরা n দ্বারা গুণ করি, তাহলে প্রথমে আমরা পাবো কি? 2amn, তারপরে পাবো কি? m স্কোয়ার nd, তারপরে পাবো কি? mnd এর সমান এখানে হবে কি? 2n স্কোয়ার। বুঝতে পারলা? কিছুই করি না, উভয় পক্ষে n গুণ করছি। প্রথম সমীকরণকে n দ্বারা গুণ করছে, মানে এর ডান পক্ষেও n গুণ হবে, বাম পক্ষেও n গুণ হবে। ডান পক্ষে n গুণ হলে n আর n গুণ করলে n স্কোয়ার, আর n এখানে গুণ করা মানে কি? সবগুলো পদের সাথেই n গুণ হওয়া, বুঝতেই তো পারছো। তো সবগুলো পদের সাথেই n গুণ হয়েছে, একটু খেয়াল করো। বলো বুঝছো এই লাইনটা? আচ্ছা, তারপরে দেখো এবার দ্বিতীয় সমীকরণকে কি দ্বারা গুণ করব? m দ্বারা। তার মানে দ্বিতীয় পদের প্রথম পদ হবে হচ্ছে 2amn, তারপরে হবে হচ্ছে আমাদের n স্কোয়ার md, তারপরে হবে হচ্ছে mnd, তারপরে হবে হচ্ছে 2m স্কোয়ার। এই তো। আচ্ছা, এটা আমাদের তাহলে আবার নতুন একটা সমীকরণ হলো, সেটাকে নাম দিই। এটা একটা নতুন সমীকরণ, এটা একটা নতুন সমীকরণ, আসলে নাম দিয়ে ফেলি। অঙ্কগুলো সহজ, খালি একটু প্রসেসটা বুঝতে হবে। এটা আমাদের 3 নম্বর সমীকরণ, এটা আমাদের 4 নম্বর সমীকরণ। এবার আমাদের কাজ তো আরও সহজ। এবার আমাদের কাজ হচ্ছে এই দুটো সমীকরণের মধ্যে দেখো এই যে এই পদটা আর এই পদটা সেম হয়ে গেছে, এই পদটা সেম হয়ে গেছে। এখন এই দুটো পদ, 4টা পদ কাটে যাবে। কীভাবে কাটবে? যদি তুমি কি করো? বিয়োগ করো। তার মানে কি করবো তুমি? 4 থেকে 3 অথবা 3 থেকে 4 যে কোনো একটা বিয়োগ করো। তো আমি মনে করো 4 থেকে 3 করি, 4 থেকে 3 যে কোনো একটা করলেই হয়, 3 বিয়োগ করবো। তাহলে প্রথম 4 নম্বর সমীকরণ কি? 2amn প্লাস n স্কোয়ার md মাইনাস mnd। একদিনে হবে না, প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি আসলে এগুলো মনে থাকবে। একদিনে মনে থাকে নাই, আমারও তোমারও মনে থাকবে না। তারপরে এখানে ছিল কি? আমাদের দ্বিতীয় 3 নম্বর সমীকরণ a2mn, তারপরে আছে আমাদের
এম স্কোয়ার এন ডি, এম স্কোয়ার এন ডি, তারপরে হচ্ছে এম এন ডি, তারপরে হচ্ছে 2n স্কোয়ার। আসো, বিয়োগ করা মানে হচ্ছে চিহ্নের পরিবর্তন। তো এবার আমরা কী করবো, চিহ্নের পরিবর্তন করব। তো চলো চিহ্নের পরিবর্তন করি। তো প্রথমে প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস, তাহলে কত হবে, এই পদটা আর এই পদটা কাটা, এই পদটা এই পদটা কাটা, তাহলে এখানে থাকলো কত, এন স্কোয়ার এম ডি মাইনাস এম স্কোয়ার এন ডি, আর এখানে থাকলো কত, 2m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। বুঝছো? বুঝবাই তো, কেন বুঝবা না, এ তো কিছুই করি নাই। তারপরে দেখো এখান থেকে তুমি কমন নিতে পারো হচ্ছে কি কমন নিতে পারো, এম এন ডি কমন নিতে পারো একটা, তাই তো। এম এন ডি যদি কমন নাও তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের থাকবে হচ্ছে এন, এখানে থাকবে একটা এম। বুঝছো? আর এখানে যদি কমন নাও, 2 কমন নিয়ে এখানে থাকবে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। খুবই ভালো কথা। আচ্ছা, তারপরে আমাদের উদ্দেশ্য কিন্তু ডি এর মান বের করা, তার মানে ডি ছাড়া সবগুলোকে আমরা আরেক সাইডে পাঠিয়ে দিব আর কি। তাহলে এখান থেকে দেখো ডি ছাড়া যদি সবগুলোকে আরেক সাইডে পাঠিয়ে দিই, তাহলে উপরে আছে 2, উপরে ছিল তো 2, আর এই যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারবো কি, এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। পারবো না? আমরা 3 নম্বর অধ্যায়ে শিখে আসলাম, তাই তো? শিখি নাই? হ্যাঁ। আর তারপরে আমাদের ডি ছাড়া বাদ বাকি সব কিছু নিচে চলে আসবে, এখানে এম এন আর এখানে হলো এন মাইনাস এন। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস কিন্তু কাটাকাটি চলে যায়, সেটা হচ্ছে যে কাটাকাটি কোনটা যায়, আসো আমি তোমাকে দেখাই। মনে করো এখানে ডি আছে, আচ্ছা এখানে তুমি যদি এম মাইনাস এন আছে, এখান থেকে যদি একটা মাইনাস কমন নাও, তাহলে এটা এন মাইনাস এম হয়ে যায়। এই জিনিসটা তোমাকে অনেক জায়গায় কাজে লাগে, একটু জেনে রাখলে ভালো হয়। আমি তোমাকে দেখাচ্ছি কীভাবে এটা হয়। এখান থেকে একটা মাইনাস কমন নিলে এটা এন মাইনাস এম হয়ে যাবে, আর এখানে এম এন, আর এখানে আছে কত, এন মাইনাস এম। তাহলে এখান থেকে কি হয় দেখো, এখান থেকে যেটা হয় সেটা হচ্ছে এইটা আর এটা কাটাকাটি চলে যায়, তাহলে এখান থেকে থাকে হচ্ছে ডি ইজ ইকুয়াল টু মাইনাস 2m প্লাস এন ডিভাইডেড বাই এম এন। কীভাবে হয় আমি তোমাকে একটু দেখাই। এই যে আমাদের মনে করো আছে এম মাইনাস এন, এখান থেকে যদি একটা মাইনাস কমন নাও, মাইনাস কমন নেওয়ার অর্থ হচ্ছে যেটা প্লাস ছিল সেটা মাইনাস হবে, যেটা মাইনাস ছিল সেটা প্লাস হবে, তার মানে এখানে হবে মাইনাস এম প্লাস এন। তাহলে এখান থেকে কি হইলো, তুমি এটা হইলো মাইনাস এন মাইনাস এন। বুঝছো? মানে মাইনাস নিলে জিনিসটা উল্টাই যায় আর কি। তো এটা যা বুঝবা আশা করি। তো বলো এত দূর পর্যন্ত তুমি বুঝেছো কি বুঝো নাই? এত দূর পর্যন্ত বুঝেছো কি? এতদূর পর্যন্ত বুঝেছো? ওকে, কোনটা কোনটা? লাস্টের উপরটা, এটা এটা এই লাইনটা, এই লাইনটা। হ্যাঁ ওই কোন লাইনটা বলবা, 1 2 3 4, কোন নাম্বার লাইনটা? স্যার বিয়োগ করার পর থেকে বলেন আবার। আচ্ছা আমি তোমাকে বলি, আমরা এখন আমাদের উদ্দেশ্য ছিল যে কোনো একটা চলককে বাদ দিয়ে আরেকটা চলকের মানটা বের করা। তো আমরা দেখতেছি আমাদের এখানে এ বাদ দেওয়া সহজ, তাই আমরা একে বাদ দেওয়ার জন্য কি করলাম, প্রথম সমীকরণকে এন দ্বারা আর দ্বিতীয় সমীকরণকে এম দ্বারা গুণ করলাম। তাতে কী হলো, আমাদের প্রথম পদ যার ভিতরে এ আছে সেটা দেখো সমান হয়ে গেল দুইটাতেই। প্রথমটা 2m ছিল, সেটা 2mn হয়ে গেল, আর দ্বিতীয়টা 2an ছিল, সেটাও 2mn হয়ে গেল। তারপরে কি, এবার বিয়োগ করে দিব, বিয়োগ করে দিলেই আমাদের কি হবে, 2mn কাটা, তাহলে দেখো এ ভ্যানিশ, তাহলে এখান থেকে আমাদের শুধুমাত্র ডি এর মান বেরোবে। দেখো ডি এর মানের মধ্যে কিন্তু কোনো ই নাই, শুধু mn আছে, আর mn তো আমাদের যেখানে জানা মান। ঠিক আছে, তাহলে এইভাবে কি এটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলে কি হলো, দুইটা পদ কেটে গেল। তারপরে কি হলো, এখানে যে এন স্কোয়ার এম ডি আর এখানে এম স্কোয়ার এন ডি ছিল, লিখলাম, এখানে লিখলাম। তারপরে এখানে যা যা কমন যায় সবগুলো কমন নিলাম, এখানে থাকলো একটা কিছু, তারপরে এখানে তো সূত্র ভাঙাই দিলাম। তারপরে কি, ডি ছাড়া সব কিছুকে ওই পারে পাঠাই দিতে হবে। দেখো সবগুলো যেহেতু গুণ অবস্থায় আছে, তার মানে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তা ভাগ হয়ে গেল, ভাগ হওয়ার পরে কাটাকাটি করে দিলাম। এই তো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এবার আমাদের কাজ হচ্ছে এর মান বের করতে পারো চাইলে, কিন্তু দেখো তুমি যদি এত বড় একটা ডি এর মান বসাও, এত বড় একটা ডি এর মান বসাও, আসলে এর মানটা আরও জটিল হয়ে যাবে। তুমি চাইলে বের করে ওখানে বসাইতে পারো সরাসরি, কিন্তু এর মান আসলে বের করা লাগে না। এটা তুমি অঙ্ক করতে গেলেই জানবা। তাছাড়া আগে যদি মনে করো শুধু প্রসেস জেনে যাও তাহলে হবে না, তাহলে আমাদের শুধু ডি এর মান দিয়ে অঙ্কটা করা সম্ভব। মানে এর মানটা আসলে কীভাবে ভ্যানিশ হয় আমি তোমাকে এখনই দেখাচ্ছি। বলছে প্রথমে এম প্লাস এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা লিখব অতএব এম প্লাস এন সংখ্যক পদের
সমষ্টি। এখন এটা সমান কি হবে, আমরা যেখানে যেখানে আমরা সূত্র জানি, এই যে আমরা এই সূত্রটা জানি, তো এই সূত্রে আমাদের যেখানে যেখানে কি আছে বলতো, যেখানে যেখানে n ছিল, যেখানে যেখানে n ছিল সেখানে সেখানে এখন m প্লাস n বসাবো। প্রথমে n ছিল, তাহলে সেখানে বসাবো m প্লাস n ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। n এর মান হচ্ছে m প্লাস n মাইনাস 1 ইন্টু d। বলো একদূর পর্যন্ত বুঝছো? তাই তো, বুঝেছো আশা করি। এটা না বোঝার তো কিছু নাই, শুধুমাত্র সূত্রটা লিখলাম, m প্লাস n সংখ্যক পদের সমষ্টি m প্লাস n ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখানে তোমার ইচ্ছা করছে না গুণ করে দিতে, গুণ করে দাও। গুণ করে দিলে কি আসে দেখো তো, md প্লাস md মাইনাস d। এতদূর পর্যন্ত আসে তো, তাই তো? আসে। আচ্ছা, এবার এখানে দেখো আমাদের এখানে কি আছে, এখানে mn বাই 2 আছে, আর এখানে এতগুলো পদ আছে। তো তুমি চাইলে কি করতে পারো, এই হাফকে সামনে রেখে দিতে পারো, যেহেতু ঝামেলা করতে পারে। হাফকে সামনে রেখে দিলে এখানে কি থাকবে, m প্লাস n থাকে, আর এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে 2a প্লাস md প্লাস md মাইনাস d। হাফকে রেখে দিলাম, হাফকে আলাদা করে গুণ করে কি করব, হাফ তো একটা কনস্ট্যান্ট পদ না, ওটা পাশে থাকলে সমস্যা নেই, কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টের মতো সবসময় থাকে। আচ্ছা, তারপরে দেখো এখানে হাফ থাকলে এবার আমরা কি করতে পারি, এম এর সাথে সবগুলো গুণ করবো, এন এর সাথে সবগুলো গুণ করবো। আসো গুণ করে দিই, তাহলে গুণ যদি করি তাহলে কি আসবে, এম এর সাথে যদি গুণ করবো 2am, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, মানে 4টা গুণ করতে হবে। আসো গুণ করি, তাহলে 2am, তারপরে কি আসলো m স্কোয়ার d, তারপরে কি আসলো প্লাস m n d, তারপরে কি আসলো, তারপরে আসলো হচ্ছে মাইনাস m d। খুবই ভালো কথা। তারপরে কি আসলো 2an, মানে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। আসো করে ফেলি, তাহলে এখানে আসলো 2an প্লাস, তারপরে আসলো হচ্ছে m n d প্লাস m স্কোয়ার d মাইনাস n d। এবার তুমি একটা জিনিস দেখো, তুমি কিন্তু এখানে 1 নম্বর সমীকরণের মধ্যে কি আছে, যেখানে 2am প্লাস m স্কোয়ার d মাইনাস md পাবা, সেখানে কিন্তু 2n লিখতে পারো। তুমি দেখো এখানে কিন্তু একটা জিনিস আসলে তুমি পেয়েছো। কি পেয়েছো আমি তোমাকে একটু দেখাই। দেখো এখানে 2am আছে, তারপরে কি আছে আমাদের আর কি লাগবে, 2mn এর সাথে m স্কোয়ার d লাগবে। এটাও দেখো m স্কোয়ার d আছে, তারপরে আর কি লাগবে, মাইনাস md লাগবে, তার মানে মাইনাস md আছে। তার মানে এই তিনটা যদি একসাথে লিখি তাহলে ওটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, 2n লিখতে পারবো। তো আসো সেটাই করবো। এখানে হাফ ছিল, হাফ থাকুক, তাহলে এখানে আমাদের 2am প্লাস m স্কোয়ার d মাইনাস md, এই তিনটাকে একসাথে লিখলাম কেন, কারণ এই তিনটার পরিবর্তে আমরা আসলে 2n লিখবো, কারণ আমরা এই সমীকরণ থেকে জানি। তারপরে দেখো আমাদের আরেকটা সমীকরণ আছে, সেটা হচ্ছে যে 2an প্লাস n স্কোয়ার d মাইনাস md। তার মানে এটা যদি কোনো জায়গায় থাকে সেখানে আমরা 2m লিখতে পারবো। তাহলে দেখো এখানে যে আমাদের আছে কি আছে, n স্কোয়ার d, তারপরে 2an মাইনাস nd। তাহলে এই তিনটার পরিবর্তে কি লিখতে পারবা, ওই যে 2n লিখতে পারবা, মানে এক কথায় 2m লিখতে পারবা। সেটা আমরা আসলে একসাথে লিখে ফেলি, 2an প্লাস n স্কোয়ার d মাইনাস nd। আর বাদ পরে থাকলো কয়টা পদ, দুইটা পদ পরে থাকলে হচ্ছে যে mnd আর mnd। তার মানে কত, 2mnd লিখতে পারবা। ভালো কথা, আমাদের অঙ্ক কিন্তু শেষ, প্রায় শেষ। তাহলে এখানে হাফ ছিল, এটার মান কত, এটার মান হচ্ছে দেখো কত আমাদের আছে, এখানে আছে 2m। অঙ্ক মানে দেখে দেখে করা, অঙ্ক মানেই দেখে দেখে করা। আর এটার মান কত, এটার মান হচ্ছে 2m প্লাস এখানে আছে 2mnd। দেখছো এর ভিতরে কিন্তু a নাই, তার মানে এর মান বসানোর দরকার নেই, এর মান ভ্যানিশ হয়ে গেছে কেমনে কেমনে, বুঝছো? তাহলে এখন আমরা কি করবো, সেজন্য আর কি এর মান না বার করলেও চলে, 2 কমন নিয়ে নেবা। 2 যখন কমন নিয়ে নেবা থাকবে এখানে m প্লাস n প্লাস কত, এখানে তো 2 কমন নিয়ে নিছে, তাহলে m n d থাকবে। এই তো, তাহলে এই 2 আর এই 2 কাটা, তাহলে আমাদের কাছে থাকলো কি m প্লাস n প্লাস mnd। তাহলে আমাদের কাছে থাকলো হচ্ছে m প্লাস n প্লাস mnd। এবার তুমি d এর মান বের করছো না, ওটা তো ব্যবহার করতে হবে, d এর মানটা বসায় দাও। d এর মান হচ্ছে মাইনাস 2n প্লাস n বাই mn। আসো সেটা বসাই দিই, তাহলে d এর মান আমাদের বসাইতে হবে m প্লাস n, এখানে আছে প্লাস mn আছে, mn আছে, আর এখানে আমাদের d এর মান হচ্ছে মাইনাস 2m প্লাস n ডিভাইডেড বাই mn।
তো তোমার কি এম এন কে কাটতে ইচ্ছা করতেছে না? এই এম আর এন কে কেটে দাও, এম এন কাটা, কারণ তারা গুণ অবস্থায় আছে। যদি কেটেই দাও তাহলে এখানে থাকবে কত, এম প্লাস এন, তারপরে মাইনাস 2m প্লাস এন, এটাই তো থাকবে। তাহলে কি থাকে দেখো, এম প্লাস এন মাইনাস 2m মাইনাস 2n, গুণ করে দিলাম। তাহলে কি থাকে এখানে, এখানে থাকে হচ্ছে মাইনাস এম, এখানে থাকে মাইনাস এন, তাহলে কত, মাইনাস কমন নিলে এম প্লাস এন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একটু বড় কিন্তু সহজ, মানে কঠিন কিছু নেই। বলো অঙ্কটা বুঝছো কিনা, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে। এই পেজটা কেন আসলো, কেটে দিই, দাঁড়াও এটা কেটে দিই। এইবার আমাদের আর বেশি অঙ্ক নাই, আমাদের আর এই যে এই অঙ্কগুলাই আছে, আমরা 3টা অঙ্ক করবো, এই অধ্যায়টা শেষ। আচ্ছা দেখো, আর 3টা অঙ্ক করে দিই, আমরা সলিউশনটা লিখি, যত তাড়াতাড়ি শেষ করবো। আর তোমাদের কিন্তু কাজ থাকবে আজকে 3.13.1-এর সৃজনশীল প্র্যাকটিস করবা। আমি যেন শুনি যে মিনিমাম 4-5 সৃজনশীল প্র্যাকটিস করা হয়েছে। কোনো সমান্তর ধারার p-তম পদ, q-তম পদ এবং r-তম পদ যথাক্রমে abc হলে দেখাও যে এটা সমান 0। এখন দেখো তোমাকে বলতেছে p-তম পদ, q-তম পদ, r-তম পদ হচ্ছে abc, তার মানে কি ওই সমান্তর ধারার প্রথম পদকে তুমি আর এ ধরতে পারবা না, কারণ এখানে বলে দিছে abc, তার মানে সমান্তর ধারার প্রথম পদকে এখানে অন্য কিছু ধরতে হবে। তাহলে আমরা ধরে নিলাম, ধরি সমান্তর ধারার প্রথম পদ, প্রথম পদ এছাড়া কি ধরা যায় বলো তো? এক্স। এক্স, ভালো কথা। আর সাধারণ অন্তর, দেখো যেহেতু ডি নাই তার মানে আমরা সাধারণ অন্তরকে ডি ধরতে পারি, কারণ এখানে আমাদের ডি নাই, সাধারণ অন্তর ডি। তাহলে আমাদের এখানে বলতেছে p-তম পদ, অতএব p-তম পদ কত হবে বলো তো? এই যে আমরা জানতাম a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এখানে হবে কি এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, বুঝছো? আচ্ছা, আর এখানে p-তম পদ কত দেওয়া আছে? p-তম পদ দেওয়া আছে হচ্ছে আমাদের a, তার মানে আমরা লিখতে পারবো না a সমান কত, এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, এটা তো লিখাই যাবে। আচ্ছা, তারপরে দেখো আমাদের বলছে যে q-তম পদ, অতএব লিখবা q-তম পদ। q-তম পদ কত, এই যে আবার একইভাবে লিখতে পারবা এক্স প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। আর q-তম পদ হচ্ছে সেই q-তম পদ হচ্ছে এখানে b, তার মানে এখন আমরা কি লিখতে পারবো, q-তম পদের জায়গায় b লিখতে পারবো। তো সেটা যদি লিখি, অতএব হবে b ইজ ইকুয়াল টু এক্স প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। খুবই ভালো কথা। এরপরে আসে হচ্ছে আমাদের আরেকটা পদ আছে, দেওয়া আছে, সেই পদটা অবশ্যই লিখে ফেলি, লাগবে অবশ্যই, যেহেতু দিছে, লাগার জন্যই তো দিছে। তার মানে এখানে r-তম পদ, r-তম পদ হচ্ছে আমাদের c, তার মানে আমরা লিখবো অতএব r-তম পদ, অতএব r-তম পদ। r-তম পদ হচ্ছে আমাদের হবে হচ্ছে এক্স প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি। কেন হবে তা তো বুঝতেই পারছো। আর r-তম পদ হচ্ছে c, তার মানে এখন আমরা r-তম পদের জায়গায় c বসাইতে পারবো। অতএব c ইজ ইকুয়াল টু এক্স প্লাস কত, আর মাইনাস 1 ইন্টু ডি। বলো এতদূর পর্যন্ত বুঝছো কি প্রথমে? বুঝছো যখন ভালো, তা আসো তারপরে আমরা দেখি, তারপরে আমরা কি করতে পারি। এখন আমরা যে আমাদের কি দেওয়া আছে, ধরো দেখি কি দেওয়া আছে। এখন আমাদের যে ডান পক্ষ বাম পক্ষ সমান দেখাইতে হবে না, তো ডান পক্ষ বাম পক্ষ সমান দেখালেই তো কাজ শেষ। তো আমরা এখন কি লিখবো, লেফট হ্যান্ড সাইড লিখি আসো। তো আমরা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড। এখন লেফট হ্যান্ড সাইড কত, a ইন্টু কিউ মাইনাস আর, তারপরে b ইন্টু আর মাইনাস পি, তারপরে c ইন্টু পি মাইনাস কিউ। তো কিছুই না, গুণ করে দেবো, কারণ এখানে গুণ করা ছাড়া তো আমার কিছু করার নাই। abc এর মান বসাইলে তো ওটা আরও বড় হয়ে যাবে না। তো abc এর মান কি বসাবো আগে নাকি পরে বসাবো বলো তো, কোনটা করা উচিত, কোনটা করলে আমাদের জন্য ইজি হবে? তো আমরা আসলে আগে এই মানটা বসাই দিব,
কারণ কি এবিসি এর মান রাখলে তো আমরা আসলে কাটাকাটি করতে পারবো না। যখন এবিসি এর মান বসাই দিব তখন দেখবা কাটাকাটি হয়ে যাবে। পাশে এবিসি এর মান বসাই দিই, দেখো এ এর মান আমাদের দেওয়া আছে কত, এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এটার মান বসাবা, এখানে কিন্তু আরেকটু ছোটো করে নিতে পারো, যে গুণ করে নিলে ছোটো হয়ে যাবে। তাহলে এ সমান হবে হচ্ছে এক্স প্লাস পি ডি মাইনাস ডি। এটা সমান এখানে হবে হচ্ছে বি সমান এক্স প্লাস কিউ ডি মাইনাস ডি। তাহলে ছোটো হয়ে গেল আর কি, ওখানে না হলে ওখানে যায় আবার গুণ করতে হইতো। আর এখানে হইলো কত, এখানে হইলো হচ্ছে এক্স প্লাস আর ডি মাইনাস ডি। আচ্ছা তাহলে এখানে এক্সের মান বসাও, এক্সের মান দেখো এর মান জানি, এর মান কত, এর মান আমরা বের করলাম হচ্ছে এক্স প্লাস পি ডি মাইনাস ডি। ওকে, আর এখানে আছে কত, কিউ মাইনাস আর। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের তো দরকারই নেই, ফার্স্ট ব্র্যাকেট দিলেই তো হয়। ফার্স্ট ব্র্যাকেট দিই, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তাহলে হইল হচ্ছে এক্স প্লাস পি ডি মাইনাস ডি, আর এখানে ছিল কত, কিউ মাইনাস আর। আচ্ছা বি এর মান কত, বি এর মান হচ্ছে এক্স প্লাস কিউ ডি মাইনাস ডি, আর এখানে আছে আর মাইনাস পি, আর এখানে আছে কত, সি এর মান, সি এর মান আমরা বের করছি হচ্ছে এক্স প্লাস আর ডি মাইনাস ডি, আর এখানে আছে কত, এখানে আছে হচ্ছে আমাদের কিউ মাইনাস পি মাইনাস কিউ। তুমি যদি একটু ধৈর্য ধরে এখানে গুণ করো, মানে এক কথায় তুমি যদি একটু ধৈর্য ধরে এইগুলো গুণ করো, এগুলো গুণ করো, এগুলো গুণ করো, দেখবে সবগুলো কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে গিয়ে এখানে থাকবে হচ্ছে শূন্য। তো এই গুণ আসলে আমার ধৈর্য নাই, আমি আসলে গুণ করতে খুবই খারাপ লাগে আমার, মানে খুবই অভক্তি গুণের উপরে। তো তুমি একটু কী করবা, যে একটু গুণগুলা করবা, পারবা না যে এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, গুণগুলা করতে পারবা না, পারবা? পারবো। হ্যাঁ, পারলে গুণ করা দেখার পরে দেখবে এটা শূন্য আসলো, শূন্য মানেই কত, রাইট হ্যান্ড সাইড। এখন পরীক্ষায় তোমার মনে করো গুণ করতে ইচ্ছা করছে না, তো কী করবা, এটার পরে শূন্য লিখে দিবা, স্যার বুঝবে যে তুমি আসলে খুবই পারো, ঠিক আছে, পারো। এটা কখন করবা, যদি তোমার হাতে সময় না থাকে, সময় থাকলে তো অবশ্যই গুণ করে দেখাই দিবা, আর সময় না থাকলে এই লাইনটা করার পরেই শূন্য লিখে দিয়ে রাইট হ্যান্ড সাইড লিখে দিবা, তারপরে দেখাই দিবা, কি দেখাইতে বলছে ওদের দেখানো হলো। এই প্রসেসটা সময় না থাকে, এখন আমার সময় নাই তো তাই। আচ্ছা তোমার যখন সময় থাকবে তুমি কিন্তু তোমার কাজ থাকলো যে এখান থেকে এই গুণটা করে তোমাকে শূন্য আনা, এটা তোমার এইচডব্লিউ থাকলো, করবা। সবই যদি স্যার করে দেয় আমি করবো, কি করবা? হ্যাঁ বলো। হ্যাঁ, এক নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করলাম, না সমীকরণ ধরে। এখানে বিয়োগ করে তো লাভ নেই, এখানে বিয়োগ করে তুমি কি করবা, তোমার তো এখানে দেখো বলতেছে 3টা সমীকরণ আসছে, তো 3টা সমীকরণ থেকে তোমার এ আর ডি এর মান বের করে লাভ আছে? এখানে তো আমাদের কোনো পদও চাই নাই বা সমষ্টিও চাই নাই, দেখাতে বলছে। তাহলে এখানে এ বি সি এর মান বসাই দিলেই কাজ শেষ। দেখো এখানে এটা হচ্ছে আমাদের এ এর মান, 1 নম্বর সমীকরণ থেকে এ এর মান পাবা, 2 নম্বর সমীকরণ থেকে বি এর মান পাবা, 3 নম্বর সমীকরণ থেকে সি এর মান পাবা। তো এ বি সি এর মান জাস্ট বসাই দিবা, তারপরে গুণ করে দিবা, কাজ শেষ। বুঝছো? এবার বলছে দেখো, দেখাও যে এটা এতগুলো পদের যোগফল আর এদিকে এতগুলো পদের যোগফল হচ্ছে সমান, এদিকে যে এটুকু আছে আর এদিকে যে এতটুকু আছে যোগফল সমান। তার মানে কি এখানে দুইটা ধারা আছে, দুইটাই, এটাও একটা ধারা এটাও একটা ধারা, তার মানে এই ধারার যোগফল করতে হবে, এই ধারার যোগফল করতে হবে, যোগফল করে দেখাতে হবে সমান। তো প্রসেস কি, আমাকে জানতে হবে যে এই ধারার পদ কতগুলো আছে, এই ধারার শেষ পদ হচ্ছে এটা, তাই এখান থেকে তুমি এন এর মান আগে বের করবা, এই ধারার শেষ পদ হচ্ছে এটা, এখান থেকে তুমি এন এর মান বের করবা, তারপরে কি করবা, ওই যে সমান্তর ধারা, অবশ্যই দেখবা যে ধারাটা সমান্তর কিনা, অবশ্যই সমান্তর হবে। তো সমান্তর ধারার এন এর মান এখান থেকে বের করলে এন এর মান দেখে বের করলা, তারপরে কি যোগফল নির্ণয় করবা, যোগফল নির্ণয় করে দেখবা সমান আসে। তো করে দিব না, পারবা? প্রথমে লেখো লেফট হ্যান্ড সাইড, কারণ দেখাও যে বলছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড বলবা এখানে প্রথম পদ, প্রথম পদ কত, 1, আর সাধারণ অন্তর এটা হচ্ছে 3 - 1, তার মানে হচ্ছে 2। তো এখন এই ধারায় পদ কতগুলো আছে আমরা তো জানি না, তাহলে আমরা পদ সংখ্যা ধরবো, নির্ণয় করবো। তো ধরি ধারাটির n তম পদ হচ্ছে 125,
আর এনতম পদের সূত্র কি জানো তুমি, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে লিখবা যে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি সমান 125। আর a এর মান কত, a হচ্ছে প্রথম পদ, সেটা হচ্ছে 1, আর n মাইনাস ওয়ান, ডি এর মান কত, ডি এর মান 2, এখানে আছে 125। তো এটা সমাধান করতে পারবা না, এটা সমাধান করলে কি আসে আমি তোমাকে একবারে বলে দিই। 1 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু 125। 125 করলে সমাধান করলে আসে 63। তার মানে এখানে n এর মান আসে 63। প্রথম 63টা পদের, এখানে প্রথম 63টা পদ আছে, তাহলে প্রথম 63টা পদের যোগফল আমাদের এখানে বের করতে হবে। আসলে বের করি, তাহলে লিখবা 63টা পদের যোগফল, অতএব s 63, তাই তো। s 63 সমান কি লিখতে পারবা, n/2, তার মানে কত 63/2 ইন্টু 2a মান 1 প্লাস n মাইনাস 1, তাহলে n এর মান তো 63, তাহলে দেখো 63 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে 2। তো করে দাও কত আসে দেখো, এখানে আমাদের আসে হচ্ছে 63 ভাগ 2 ইন্টু, এখানে আসলে হচ্ছে কত 2 প্লাস, তারপরে আসলো 62 ইন্টু 2, আসলে হচ্ছে 3959। বুঝছো কি করলাম? এতদূর পর্যন্ত বুঝছো কি বোঝো নাই? বুঝছি। আচ্ছা, এবার লিখবা কি, লেফট হ্যান্ড সাইডের সমষ্টি তো পেয়ে গেলাম, তাহলে এবার আমরা লিখবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডের এখানে আবার লিখবা, এখানে প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে 159, আর সাধারণ অন্তর কত, 171 মাইনাস 159। হ্যাঁ, তার মানে তোমরা বুঝতে পারছো 159, তোমরা বিয়োগ করলে কত আসে, 3ই পাওয়া উচিত। এখানে আসলে 171 মাইনাস 159, তাহলে এখানে 3 আসে। আচ্ছা, তারপরে কি, এখন আমরা দেখতে হবে এটা আমাদের কততম পদ, তাহলে ধরবো এনতম পদ হচ্ছে কত এটা, তাহলে লিখবো হচ্ছে ধরি এনতম পদ হচ্ছে 209। তাহলে এখান থেকে এবার আমাদের কি করতে হবে, এন এর মান বের করতে হবে। এন এর মান বের করার জন্য আমরা সূত্র জানি, তো আমরা কি সূত্র জানি, আমরা জানি এনতম পদ হচ্ছে এত, আর এনতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি সমান 209। তুমি দেখো তো এখানে এই এর মান ইউজ করলে কি হবে, হবে না, কারণ এই দুইটা ধারা আলাদা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদের ধারা, দ্বিতীয় পদের প্রথম পদ, দ্বিতীয় ধারার প্রথম পদ। তো দ্বিতীয় ধারার প্রথম পদ হচ্ছে 159। তোমার যদি এইভাবে মনে রাখতে কষ্ট হয়, তুমি এটাকে a1 এটাকে a2 নাম দিতে পারো, ওটা আবার একটু জটিল, মানে আর কি আলাদা করে মনে রাখা লাগে না, তাহলে এইভাবেও করতে পারো, সমস্যা নেই। এটার জন্য স্যাররা কখনো তোমাকে ধরবে না। এন এর মান তো বের করবো, আর ডি এর মান কত, ডি এর মান বের করছে হচ্ছে 3, আর এখানে আসে হচ্ছে 209। সমাধান করবা, সমাধান করতে তুমি পারো, এটাকে ওই পাশে নিয়ে যাবা, গুণ করবা, তারপরে আবার বিয়োগ করবা। তো একবারে যদি আমি তোমাকে বলি সেটা কত আসে, দাঁড়াও দেখি, x মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 209। যদি সমাধান করো তুমি ইন্টু দিতে হবে, সমাধান যদি করো কি হইলো, এটা 159 সমান 209 n মাইনাস 1 ইন্টু ডি, এই 70 71 এখানে 2 হয় না, বলছো না, সি এখানে তো 2 হয়, দেখছো এখনই ভুলে যেত। এখানে আসে হচ্ছে 21, তার মানে এখানে আসে হচ্ছে n এর মান আসে হচ্ছে 21, তার মানে এই ধারায় পদ আছে 21টা। তার মানে তুমি এখান থেকে s21 এর মান বের করবা, s21 এর মান কত পাওয়া যায় দেখি আসো, এটা হবে 21 ডিভাইডেড বাই 2, কারণ কি জানো n মাইনাস যে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু 2, তাহলে 2 a এর মান হচ্ছে 159 প্লাস n মাইনাস 1, n এর মান 21 মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে 2। তারপর করে দেখি কত আসে, এখানে আমাদের কত 21 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু 169 প্লাস 20 ইন্টু 2 আসে হচ্ছে, আসা তো উচিত ছিল, তো হইল না কেন, এখানে 1 দিছি, এখানে 2 দিতে হবে, এখানে 2, তার মানে আসে হচ্ছে 3969 মিলছে। অতএব কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলে নাই, তাহলে লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা কি বলছিল দেখা হলো, তার মানে দেখানো হবে।
তুমি বলো বুঝছো কিনা। এখানে একটু ক্যালকুলেশনে গ্যাপ দিছি, কারণ কি তুমি এখান থেকে এই সমীকরণ সলভ করতে তুমি পারো, এই যে এই সমীকরণ এখান থেকে এখানে সলভ করতে তুমি পারো, তুমি এই সমীকরণে এখান থেকে এখানে সলভ করতে তুমি পারো, এখান থেকে এই ক্যালকুলেশন তুমি পারো, এখান থেকে এই ক্যালকুলেশন তুমি পারো, তাই এই ক্যালকুলেশনগুলো আর কি দেখাই নাই, তুমি এগুলো তো পারো। বুঝছো? বলো বুঝছো? হ্যাঁ। বুঝেছো? আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য শেষ। এটাই হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক। আর এরপরে যে সৃজনশীল আছে এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, যদি না পারো আমি তো আছি, আমি করে দিব, সমস্যা নেই। কিন্তু আমি এটা তোমাদের এইচডব্লিউ দিলাম, মানে যদি না পারো নেক্সট ক্লাসের শুরুতেই করে দিব, তারপরে অন্য অঙ্ক করবো, আশা করি পারবা। আর যদি না পারো আমি তো আছি। আর এটা দেখো, এটা আমাদের বলতেছে এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তির পূর্বে কিস্তি থেকে 2 টাকা বেশি হয়। যদি প্রথম কিস্তিতে 1 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে শোধ করা লাগবে? এটা কোনো কঠিন কোনো অঙ্কই না। তার মানে দেখো, প্রথম কিস্তি মানে আমাদের প্রথম পদ, তাই না? প্রথম কিস্তি মানে কি? প্রথম পদ। তার মানে এখানে প্রথম পদ সেটা কত? প্রথম কিস্তি কত? 1 টাকা। তার মানে প্রথম পদও আমাদের 1 টাকা, তার মানে a = 1 টাকা। তারপর এখানে বলছে প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। তার মানে সাধারণ মানে প্রথম পদ যদি আমাদের 1 হয়, দ্বিতীয় পদ হবে আমাদের 3, তার মানে কত? আমাদের সাধারণ অন্তর কত হবে? সাধারণ অন্তর 2 হবে। সাধারণ অন্তর 2 হবে, তার মানে d = হচ্ছে 2। আচ্ছা, কতগুলো কিস্তিতে ঋণ শোধ করতে হবে? ওই ব্যক্তির কত টাকা ঋণ আছে? 2500 টাকা। তার মানে কি টোটাল ঋণ শোধ করতে হবে 2500 টাকা। তার মানে ওই n সংখ্যক পদের যোগফল হবে 2500। তা আসলে n এর মান বের করি। আমরা কি জানি? আমরা তো এই যে এটা জানি, তাই না? n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এখন আমরা কি করব? আমরা লিখব অতএব n সংখ্যক পদের সমষ্টি এটা। তার মানে কত? আমাদের এই যে 2500 টাকা শোধ করতে হবে n সংখ্যক কিস্তিতে। তার মানে n/2 * 2a + n-1 * d। এইটাই তো। তাহলে এখন বলো, আমরা a আর d এর মান অলরেডি জানি, n এর মানটা বের করব। তাহলে n/2, তো এখানে দেখো আমাদের 2a এর মান কত? a এর মান হচ্ছে আমাদের 1, 2 * a, এর মান তো 1, তাহলে 1 বসাই দাও, প্লাস n এর মান জানি না, 1 * d এর মান তো জানো 2। তাহলে এটা সমাধান করে আমরা এখন কি করব? n এর মান বের করব। তো এই 2 কে এদিকে গুণ করে দিতে পারো, অথবা গুণ না করলেও সমস্যা নাই, 2 তো 2 কাটাকাটি করে দিতে চলেই যাবে, তাহলে সহজ হয়ে যাবে। দেখো n/2 এখানে থাকুক, এখানে ক্যালকুলেশন করো, এখানে আসে 2 + 2n - 2। তার মানে এখানে এই 2 আর এই 2 কাটা, ঠিক আছে? এই 2 আর এই 2 যখন কাটা চলে যায় তখন এখানে থাকে কত? 2500 সমান। আচ্ছা দেখো, এখানে থাকলো কত? এখানে থাকলো আমাদের n/2, আর এখানে থাকলো হচ্ছে 2n। তার মানে কি এই যে এই 2 আর এই 2 কাটা, তাহলে আমাদের এখানে পাইলাম কি? লাস্টলি ফাইনালি আমরা যেটা পাইলাম, তোমরা কানেক্টর পারো? এই ছোটবেলায় কানেক্টর জিনিসটা আমি খুব সাফার করছি যে কোনটা মিলে। উফ। আচ্ছা, এখানে থাকলো n²। তাহলে বলো n এর মান কত আসবে? তুমি জানো স্কোয়ারটা এই পাশে গেলে রুট প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস 2500। তার মানে n এর মান তুমি পাবা হচ্ছে প্লাস মাইনাস 2500কে রুট করলে আসে 50 হয়। n এর মান একবার n এর মান তাহলে হবে হচ্ছে প্লাস 50, না হলে হবে হচ্ছে মাইনাস 50। কিন্তু কথা হচ্ছে এটাতে n তো পদ সংখ্যা তো কখনো ঋণাত্মক হয় না, তার মানে এটা আমাদের গ্রহণযোগ্য না। তাহলে কতগুলো কিস্তিতে শোধ করতে পারবেন বলো তো? 50 50। 50টি কিস্তিতে। হ্যাঁ বলো। সব ক্ষেত্রে প্লাস মাইনাস দিতে হবে, তাই না? হ্যাঁ দিতে হয়, কিন্তু আসলে একটা গ্রহণযোগ্য হবে কোনো এটা ডিপেন্ড করতেছে তুমি কোন সিচুয়েশনে অঙ্ক করতেছো। যেমন এটা আমরা এখন একটা মানে পদ সংখ্যা নির্ণয়ের অঙ্ক করতেছি, তার মানে কি এখানে নেগেটিভটা আসলে গ্রহণযোগ্য হবে না। নেগেটিভ একটা অ্যান্সার, এটা আসলে আমাদের মানে এই অঙ্কের ক্ষেত্রে গ্রহণযোগ্য না। কিস্তিতে শোধ করতে হবে কিন্তু প্লাস মাইনাস দিতে হবে, এটাই হচ্ছে তোমার আসলে ভ্যালিড মানে ভ্যালিড আর কি। এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, যদি না পারো নেক্সট ক্লাস আমি করে দিব। আমাদের এই অধ্যায়ের অঙ্ক শেষ, আমাদের 3.1 শেষ। আমি এখানে লিখে দিই 3.1 কেন 13.1 শেষ। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে প্রথম হোমওয়ার্ক অঙ্কগুলো সব করা, অনুশীলনের অঙ্ক করা, এক্সারসাইজ EXERCISE এক্সারসাইজগুলো করবা।
এসআইসি না সিআইএসি? সিআই। সিআই, দেখছো ভুলে গেছি, সারাদিন ইংরেজি লিখি তাও ভুলে গেছি। আচ্ছা তারপরে তারপরে কাজ হচ্ছে আমরা 5 সেট সিকিউ দেখব 13.1 থেকে। তারপরে কাজ হচ্ছে 30টা এমসিকিউ দেখব 13.1 থেকে। এই 3টা হচ্ছে তোমাদের কাজ। তোমাদের আমি অনেকটাই কাজ দিলাম, চেষ্টা করো কাজগুলো করার। দেখো সামনাসামনি থাকলে তো পিড়াইতাম, এখন তো পিড়াইতে পারতেছি না, নিজের দায়িত্ব নিয়ে করো, ভালো হবে আশা করি। কয়জন আছো? 2 জন আছো, আরেকজন চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসটা ভালো লাগছে? ভালো লাগছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কালকে আমরা 13.2 শুরু করব। টিল দেন ভালো থাকো, আর এগুলো প্র্যাকটিস করিও। আর আমি স্লাইড দিয়ে দিচ্ছি, ক্লাসও দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নিও। ঠিক আছে, শেষ করবো?